গোড়ার দিকে যেটা আমাদের প্রাইমারি ছিল, ট্রান্সমিশন কেমন হবে, কি কি স্ট্র্যাটেজিতে এটা প্রিভেন্ট করা যায়, ল্যাবরেটরি ডায়াগনোসিস ভাবে করবো। এখন যেমন আমরা জানি যে গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে আরটিপিসিআর, কিন্তু একদম শুরুতে সেই মুহূর্তে তখন হয়তো জানা ছিল না, কয়েক সপ্তাহ সময় লেগেছে আরটিপিসিআর স্ট্যান্ডার্ডাইজ করতে, ভ্যালিডেট করতে এবং টু পুট ইন প্লেস ইন প্র্যাকটিস। ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট কি, সাপোর্টিভ ট্রিটমেন্ট কি, সেগুলো ঠিক করতেও সময় লেগেছে। ভ্যাকসিনস অ্যান্ড ভ্যাকসিনেশন, পাবলিক হেলথ স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, হাউ টু অ্যাক্সিলারেট ইনভেনশন অ্যান্ড ট্রান্সলেশন ইত্যাদি। তো সেগুলো তোমায় 1 মিনিট ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তো শান্তনু যেটা বললো সেটা হচ্ছে যে এটা একটা অত্যন্ত ইভলভিং সায়েন্স, এবং আজকে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু সমস্ত প্রশ্নের ফাইনাল জবাব পাওয়া নয়, এরকম কোনো সায়েন্স হয় না। আমরা চেষ্টা করব যে যতটা পারি যেখানে খুব ক্লিয়ার কাট সায়েন্স সেগুলোকে বলার চেষ্টা করতে, আর এই মিটিং পরেও আমাদের যে সমস্ত প্রশ্নগুলো থেকে যাবে সেগুলো কিন্তু আমরা মানে একটা রেফারেন্স এবং তার কি উত্তর হতে পারে এই গ্রুপটা আরো কিছুদিন মেনটেন করা বলে আমি WBDF আর ডাক্তার রিকোয়েস্ট করি। তো আমি শান্তনুকে ঠিক এই মুহূর্তে হল্ড করতে বলছি। শান্তনু, পরের স্লটে তুমি কিন্তু মানে ফেজ 3 ট্রায়াল এর সাথে বাকিদের ডিফারেন্স আর এমার্জেন্সি ইউজ অথরাইজেশন এই দুটোর জন্য রেডি থাকো বলবার জন্য। আচ্ছা, অরুণালোক এসছে। অরুণালোক হয়তো ছিল না শুরুতে, অরুণালোকের ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিয়েছি। তো অরুণালোক, তুমি বলতে পারো তুমি কোয়েশ্চেন গুলো দেখেছো? অরুণালোক, আমাকে তো তোমরা 4টে কোশ্চেন পাঠিয়েছো। হ্যাঁ, চ্যাটে আরো কোয়েশ্চেন এসছে, দেখেছো? চ্যাটে হিউমিডিফায়ার, ওই কোয়েশ্চেন গুলো এসছে। আমার কাছে 4টে কোশ্চেন তোমরা পাঠিয়েছো। একটা হচ্ছে হোয়াই সাডেন রাইজ অফ কেসেস, রিস্ক ফ্যাক্টর, প্রিভেনশন আর ম্যানেজমেন্ট। তো আমি কি উত্তরগুলো দেব? উত্তরগুলো শুরু করো আর স্পেসিফিক রাখার চেষ্টা করো। আর নেক্সট হচ্ছে যে আরো 3টে কোয়েশ্চেন হচ্ছে, আমি সেইগুলো চ্যাট থেকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? সাইডে বলতে শুরু করো অরুণালোক। আচ্ছা, আমাদের মানে আমি একটু ইংরেজি বাংলা মিশিয়ে যাবে। আচ্ছা, বেসিক্যালি যেটা হয়েছে যে এই সেকেন্ড ওয়েভের সময় মানে আমরা কিন্তু মিউকরটা কিন্তু প্রথম আজকে দেখিনি তা নয়। এটা মিউকরটা গত বছর স্টাডি যখন করেছিলাম আমরা সেপ্টেম্বর টু ডিসেম্বর 2020, সেই সময় কিন্তু অলরেডি আমরা দেখেছি যে ইনক্রিজ ইন নাম্বার অফ কেসেস ইট ওয়াজ 2.1 টাইমস। নাও এটা অফকোর্স অনেক বেশি হয়েছে, কারণ আমি যদি বলি আমার ইনস্টিটিউটে আমি সবচেয়ে বেশি মিউকোরমাইকোসিস পাই বিফোর কোভিড এরা আমরা ছিলাম বছরে 50টা কেস দেখতাম, এবং পিপল ইউজ টু সে ও 50টা কেস, আর এখন গত 5 দিন আমি 52টা কেস দেখেছি। সুতরাং আমি বলছি যে 52 5 দিন আর 365, সুতরাং দেয়ার ইজ এ ডেলুজ, যথেষ্ট নাম্বার বেড়েছে ইন কেস অফ দি মিউকোরমাইকোসিস। না, এখন প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে এই সময় সেকেন্ড ওয়েভে বাড়লো কি করে? এরা মানে এটাকে এক্সপ্লেন করতে গেলে প্রথম যে ইস্যুটা হচ্ছে সেটা আমাদের এই যে সাডেনলি এতগুলো কোভিড পেশেন্ট এসছে, অক্সিজেন নেই, এক একটা জায়গায় হাসপাতাল বেড প্রচুর পরিমাণ বেড়ে গিয়ে মানে দেখতে হয়েছে ডাক্তারদের পক্ষে ব্লাড গ্লুকোজের মানে কন্ট্রোলটা একদমই কারো ক্ষেত্রেই মাথার তুলনায় করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে যত অক্সিজেনের ক্রাইসিস হয়েছে তত আমরা স্টেরয়েড বাড়িয়ে গেছি। যেখানে আমরা 6 ডেক্সার কথা বলেছি, আমি সার্ভে করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন স্টেট ঘুরে, এবং সেই স্টেটগুলোতে সব জায়গাতেই দেখা যাচ্ছে 25 থেকে 30 মিলিগ্রাম ডেক্সা অ্যাটলিস্ট 1 সপ্তাহ প্রত্যেকটা পেশেন্ট পেয়েছে। জাস্ট ইমাজিন করো যে 25 থেকে 30 মিলিগ্রাম ডেক্সা পেলে ব্লাড সুগার রুফ ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এখন যত কোভিড মিউকর নিয়ে আসছে তাদের ব্লাড সুগার কজন করেছে আমি জানি না, আমরা যখন করছি কারোর 500, কারোর 600, কারোর 800, 850 পর্যন্ত আমি ব্লাড সুগার পাচ্ছি। সুতরাং এই যে মানে গোটা ব্যাপারটা হয়েছে কোভিড, অফকোর্স a new COVID strain, whether it is causing more amount of glucose metabolism disturbance, এগুলো আমাদের দেখার দরকার আছে। কিন্তু মানে এই ব্লাড সুগার না চেক করা এবং কন্ট্রোল না করা, দ্বিতীয় হচ্ছে যে এই হাই ডোজ অফ স্টেরয়েড ইস্যুটা বিরাট ফ্যাক্টর হয়েছে। এই জাস্ট আমি একটা সেশন দিল্লির থেকে
মানে এখনই জয়েন করছি, ওখানে আমি একটা মানে দো আই এম নট অ্যান অ্যাস্ট্রোলজার, বাট আমি একটা জিনিস ফিল করেছি, সেটা হচ্ছে যারা এই হাই ব্লাড এই স্টেরয়েড ইউজ করেছিল তারা কিন্তু পর্দার উপাসে চলে গেছে। এখন কিন্তু লোকে স্টেরয়েড ইউজ অনেক বেশি রেশনাল করতে পারছে, এবং রেশনাল করার ফলে দেয়ার ইজ এ কমপ্লিট চেঞ্জ যেটা দেখার সম্ভাবনা দেখা দিচ্ছে আনাদার 15-20 ডেজে। সুতরাং এখন এছাড়া আর কোনো ফ্যাক্টর আছে কিনা, যদি লোকে বলেছে যে এনভায়রনমেন্ট, ইয়েস আমাদের এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণ স্পোর আছে। এখন অনেকে বলতে শুরু করলো যে যদি এটার থেকে হয়ে থাকে হিউমিডিফায়ার ওয়াটার, হিউমিডিফায়ার ওয়াটারের মধ্যে দিয়ে যখন অক্সিজেন যেতে থাকে না সেটা বাবল করে কোনো সময়, আনটিল আনলেস দেয়ার ইজ এ স্টিল সারফেস, মিউকর কোনোদিন স্পোর তৈরি করে না। মিউকরের যদি কন্টামিনেশন হয়েও থাকে, স্পোর না তৈরি করলে সেই স্পোর না ইনফেক্ট, স্পোরই ইজ দ্য ইনোকুলাম যেটা দিয়ে ইনফেকশন হয়, হাইপি দিয়ে ইনফেকশন হয়। সুতরাং সেভাবে ওভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না। তা সত্ত্বেও আমরা 3টে হাসপাতালে অলরেডি বিভিন্ন জায়গায় অক্সিজেনের বিভিন্ন পয়েন্ট দেখা হয়ে গেছে, আমাদের হিউমিডিফায়ার ওয়াটার দেখা হয়েছে, সেগুলোতে কোথাও পাওয়া যায়। এখন আবার একটা নতুন এসছে যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ভার্সেস মেডিকেল অক্সিজেন। আরে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তো 98% অক্সিজেন পিওর ফর্মে থাকে, whereas মেডিকেলে তো 88%। সেখানে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের তো আমাদের আরো না হওয়ার কারণ, আর ওই অক্সিজেন মানে তো হচ্ছে যে ইটস এ টক্সিক টু এনি মাইক্রোবস, মানে যেটা আমার বডির ক্ষেত্রেও টক্সিক হয় সেটা ওদের ক্ষেত্রেও হয়, এবং ন্যাচারালি সেখানে সেই পসিবিলিটি গুলো আমরা আসলে হচ্ছে যে আসল ইস্যুটাকে সরিয়ে রেখে এই সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমাদের আসল ইস্যু হচ্ছে আমরা ডাক্তাররা রেসপন্সিবল। বলছি না যে তাদের ক্ষেত্রে কোনো ব্যাড ইন্টেনশনে হয়েছে, দে হ্যাড গুড ইন্টেনশন, বাট হয়েছে যে এটা, সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে বাঁচাতে গিয়ে একটা অন্য সমস্যা দাঁড় করিয়েছি, সেজন্যই এটা মেইন ইস্যু। রিসেন্টলি হ্যাঁ বলো। সরি ইন্টারাপ্ট করছি একটু, না তুমি মিউকার কাকে বলে একটু সহজ ভাষায় বলে দেবে? হ্যাঁ, মিউকর কাকে বলে? আমরা অনেকেই বুঝতে পারছি না মিউকর কাকে বলে। আচ্ছা, মিউকর কাকে বলে? ভগবান, মিউকর হচ্ছে আমাদের অবস্থা ওরকমই, সাধারণ মানে সহজ করে বলো। মিউকর হচ্ছে মানে আমাদের ফাঙ্গাসের মধ্যে অনেক রকম ফাঙ্গাস আছে। ক্যান্ডিডা হচ্ছে ওয়ান গ্রুপ, যেগুলোকে বলে যেমন ইস্ট ফর্মেশন। তারপরে হচ্ছে মানে হাইফাল ফাঙ্গাস আছে, যেগুলোর ক্ষেত্রে ফিলামেন্ট তৈরি হয়। সেই ফিলামেন্টের মধ্যে দুরকম ফিলামেন্ট আছে, একটা হচ্ছে সেপ্টেট, আরেকটা হচ্ছে আসেপ্টেট। আসেপ্টেট ফাঙ্গাস মানে হচ্ছে তার কোনো সেপ্টেশন নেই, সেজন্য মিউকরকে বলা হয় অনেক প্রিমিটিভ ফাঙ্গাস। কারণ হচ্ছে আমরা যত মানে সিভিলাইজড হই সেলের গ্রোথের দিক থেকে, সিভিলাইজড মানে হচ্ছে প্রত্যেক সেলে একটা নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমের সাথে একটাই নিউক্লিয়াস থাকবে। মিউকরে কিন্তু অনেক নিউক্লিয়াস, বিকজ ওখানে সেপ্টেশন থাকে না। সেদিক থেকে লায়াবল অর্গানিজম, কারণ হচ্ছে একটা জায়গায় সেল ওয়াল ভেঙে গেলে মিউকর আর বাঁচে না, সেজন্য এটা হ্যাঁ। অন্যলোক আমরা একটু ট্রিটমেন্টের অ্যাসপেক্টে যাচ্ছি। দুটো কোয়েশ্চেন এসছে, একটা এসছে যে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তুমি ক্লিয়ার করেছো, হিউমিডিফায়ার ক্লিয়ার করেছো, আর স্টেরয়েডের যে রোলটা, যে মানে হাইপার মানে বেশি ইউজ এবং আননেসেসারি ইউজ, এইটার উপর আমরা পরে যে কোয়েশ্চেন গুলো এসছে এটা আমরা পরে ডিসকাস করবো। তোমার থেকে মেইন মেসেজ হচ্ছে আননেসেসারি এন্ড এক্সেস ইউজ অফ স্টেরয়েড। আচ্ছা, না না, আমার ক্ষেত্রে এটা কিন্তু ডকুমেন্টেড, তোমরা এক সপ্তাহ বাদে পেপারটা পেয়ে যাবে, কারণ এটা অলরেডি আমরা মানে গত বছরের স্টাডিতেই দেখেছি যে 66% স্টেরয়েড আইদার মানে অক্সিজেন ডিস্যাচুরেশন না হতেও দেওয়া হয়েছে, আর না হলে 6 মিলিগ্রামের বেশি দেওয়া হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট অক্সিজেন স্টেরয়েড ইউজ ওয়াজ অনলি 34%। সুতরাং অলরেডি মানে এটা এগেইন আমি বারবার বলছি গত বছরের কাহিনী, আর এবছরে তো আরো বেড়েছে। সুতরাং সেই পেপারটা আসলে ইট উড বি মোর এভিডেন্স। ঠিক আছে, এবার একটু ট্রিটমেন্ট নিয়ে বলো। ট্রিটমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন এসছে ইসাবুকোনাজোলের রোল নিয়ে, আর সেকেন্ড হচ্ছে একটা খুব ট্রিটমেন্ট, সিম্পল ট্রিটমেন্ট কি অ্যাপ্রোচ করা উচিত, অ্যামফোটেরিসিন বি না পেলে কি করা উচিত, আর হচ্ছে ইসাবুকোনাজোলের রোল কি। এই তিনটে একটু সহজ করে, আমরা গ্রামে যারা চিকিৎসা করে আমাদের অনেক বন্ধু বান্ধব যারা সত্যি ফাইট করছে পেশেন্টদের ইস্যু নিয়ে, তাদের জন্য তুমি কিভাবে সিম্পল চিকিৎসার কথা বলতে পারো?
দেখো ব্যাপারটা হচ্ছে প্রথম পেশেন্ট আসলে মানে এটার জন্য মিউকোরের আমার একটা সাজেশন হচ্ছে যে যেগুলো মিউকোর আসছে তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড করে দেয়। ওয়ার্ড এই কারণে করতে বলছি, এখানে সব স্পেশালিটির লোকগুলোর একসঙ্গে কাজ দরকার। এখানে একটা মাইক্রোবায়োলজিস্টের দরকার, একটা হিস্টোপ্যাথোলজির লোকের দরকার, একটা ইএনটি লোকের দরকার, এন্ডোক্রিনের লোকের দরকার, আইডির লোকের দরকার, আইএল লোকের দরকার। কারণ এটা হচ্ছে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করতে হবে। এটা গ্রামের দিকে আমরা কি করতে পারি? গ্রামে যে ফ্রন্টলাইন ওয়ার্কার আছে বা আমাদের গ্রামে যে চিকিৎসা করছে তার জন্য স্পেসিফিক ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট এরকম কিছু বলবে না, তারা রেফার করবে? গ্রামের দিকে মিউকরকে কোনোদিন বাড়িতেও ট্রিট করা যায় না, গ্রামে ওরকম ভাবে ট্রিট করা সম্ভব না। মিউকর তুমি বলছো তাহলে রেফার করে দিতে বলছো? রেফার করা দরকার, এবং কারণ হচ্ছে পেশেন্টকে হাসপাতালে আসতেই ভর্তি হতেই হবে। বাড়িতে থেকে মিউকরের চিকিৎসা করা সম্ভব না। কারণ তাহলে কি আমরা বলতে পারি যে গ্রামের দিকের ক্ষেত্রে বা যেখানে উইক ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে মেইনলি প্রিভেনশনের উপরে জোর দিতে হবে? এটা কি আমরা সামারি? প্রিভেনশনের ক্ষেত্রেও আরো কতগুলো লজিস্টিক্যাল প্রবলেম আছে। যেমন আমরা বললাম যে ডাক্তাররা যখন ডিসচার্জ করছে পেশেন্টকে, কারণ আমাদের মিউকরটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্ট কোভিড পেশেন্ট ডিসচার্জ হয়ে যাওয়ার, আমার যেটা স্টাডি হয়েছে তাতে মিডিয়ান হচ্ছে 18 দিন। 18 দিন মানে হচ্ছে পেশেন্ট বাই দ্যাট টাইম গেটিং ডিসচার্জ হয়ে যাওয়ার পরে মানে বাড়ির থেকে তারা মিউকর নিয়ে আসছে। এখন অনেকেই বলছে যে আমরা যখন এই ক্ষেত্রে অ্যাডভাইস দিয়ে দেবো যে ফেসিয়াল পেইন হলো বা নাক বন্ধ হয়ে গেল বা নেজাল ডিসচার্জ হচ্ছে ব্রাউন আর ব্ল্যাক কালার, এই সমস্ত কন্ডিশন গুলোকে আর্লি সাইন হিসাবে আমরা বলছি। এখন আর্লি সাইন নিয়ে একটা যখন পেশেন্ট আসবে কোথায় যাবে? মানে অনেক লোকই আমার অফিসে এসছে, আমার মানে মুখটা কি খোলা লাগছে। এখন এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য মুশকিল হচ্ছে আউটপেশেন্ট গুলো ম্যাক্সিমাম জায়গাতে বন্ধ করে দিয়েছে, ডাক্তাররা দেখছে না। সেখানে আমি যেটা বিভিন্ন স্টেটকে সাজেশন দিয়েছি, পোস্ট কোভিড ক্লিনিক একটা চালু করতেই হবে। এবং সেই পোস্ট কোভিড ক্লিনিক যেটা সেটা হচ্ছে রেসপিরেটরি ফিজিশিয়ানের খুব দরকার। সেখানে একটা ইএনটি কেও নিয়ে আসা দরকার, যাতে এই পেশেন্টরা যদি আর্লি সিমটমস নিয়ে আসে তাকে যেন মানে তার ক্ষেত্রে কিভাবে এক্সামিন করে অন্তত ধরতে পারে। তো সেটার জন্য একটা পোস্ট কোভিড ক্লিনিকের সাথে এটাকে কম্বাইন করে দেওয়া দরকার, তাহলেই একমাত্র সুবিধা। আদারওয়াইজ আমি বারবার বললাম আর্লি সিমটম হলে সঙ্গে সঙ্গে ডাক্তার, কোন ডাক্তার, কার কাছে যাব? মানে ইভেন আমি পিজিআইতে বলছি যে আমার সমস্ত টারশিয়ারি কেয়ার ফ্যাসিলিটিতে আমার ওপিডি বন্ধ, এখন আমি কোথায় নিয়ে যাব তাকে? সেজন্য এটা এই ধরনের একটা ভাবনা চিন্তা প্রথম দরকার আছে। সেকেন্ড যেটা, অনেক মাইক্রোবায়োলজিস্ট কিন্তু এটা ডায়াগনোসিসের ক্ষেত্রে কম্পিটেন্ট নয়। কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন জেনারেলি মাইক্রোবায়োলজি ট্রেনিং এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি একদিন। সুতরাং আমার মনে হয় যে স্টেটের ক্ষেত্রে যারা এর সম্বন্ধে জানে, এটা 2 দিনের ট্রেনিং দরকার। মাইক্রোবায়োলজিস্ট যারা মাইক্রোস্কোপ নিয়ে হ্যান্ডেল করতে পারে তাদের 2 দিনের মধ্যে ট্রেন। অন্য লোক, তোমায় ইন্টারাপ্ট করছি, আমি তোমার এটাকে অফার হিসাবে ধরে নিচ্ছি যে তুমি আমাদের জন্য ডাক্তারদের জন্য আমরা যদি ফিউচার এরকম ট্রেনিং অর্গানাইজ করি। মিউট করো। ট্যাব বলছে তো, হ্যাঁ ট্যাব বললাম তো, কল টু ট্যাব তো, কিন্তু আমি তো সব কথা বলতে চাইছি না, আমি তো শুনতে চাইছি। আরে না, তোমার যেটা বললে তুমি এটার ক্ষেত্রে অফার করার জন্য আমার ওখানে লোক আছে, লোক আছে, তারা তোমার এই ট্রেনিং গুলো দিয়ে দেবে, সেটা নিয়ে অসুবিধা নেই। এবং সেটা একটা দরকার। সেকেন্ড যেটা দরকার ডাক্তারদের ক্ষেত্রে এটা বোঝানো কেন হচ্ছে এবং আর্লি সাইনটা কি, এবং যখন ম্যানেজ করতে হয় সেখানে প্রথম হচ্ছে যে গ্লুকোজ কন্ট্রোল, স্টেরয়েড বন্ধ করা, তারপরে হচ্ছে মেডিকেল থেরাপি ইস্যু, মেডিকেল আর সার্জিক্যাল থেরাপি। বেসিক্যালি আমাদের মিউকর তো অনেক জায়গায় হয়, নাকে হয়, লাঙে হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হয়, স্কিনে হয়, ডিসেমিনেটেড হয়, ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। কিন্তু এখানে আমরা পাচ্ছি 85 to 90% নাকের কাছেই হচ্ছে। সুতরাং আমাদের এখানে যেটা দরকার যে আমাদের ইএনটি সার্জন দরকার প্রচুর পরিমাণে। কারণ হচ্ছে খালি ওষুধ দিয়ে মিউকর বন্ধ করা যায় না। কারণ হচ্ছে মিউকর। হ্যাঁ বলো।
অরুণালোক, আমাদের জন্য সহজ ভাষায় আমি 3টে সামারি করছি। একটা হচ্ছে মেইন জোর দিতে হবে প্রিভেনশনের উপরে, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন এবং হিউমিডিফায়ার নিয়ে যে সমস্ত কোয়েশ্চেন গুলো এসছে এগুলোর খুব একটা বেসিস নেই। আর 3 নম্বর হচ্ছে আমাদের অর্গানাইজড ওয়েতে মানে ডিস্ট্রিক্ট বা সেকেন্ডারি বা টার্সারি কেয়ারে কিভাবে এই ট্রিটমেন্ট করা যায়, সেই জন্য আমাদের আরো অর্গানাইজ ওয়েতে এগুলো দরকার আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, শান্তনু অনেকক্ষণ থেকে হাত তুলে বসে আছে। শান্তনু বলো, অরুণালোকে যাওয়ার সময় হয়েছে। আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই মিউকর নিয়ে একটা পাবলিক স্কেয়ারও তৈরি হয়েছে। খুব স্পেসিফিক ভাবে যদি কনসার্ন হওয়ার তো নিশ্চয়ই দরকার আছে, কিন্তু আর্লি সাইন কি কি থাকলে, যেমন একটু আগে আপনি বললেন যে মোস্টলি এখন যা দেখা যাচ্ছে ইএনটি প্রবলেম, নাকে রক্ত পড়ছে কিংবা ফুলে রয়েছে কিংবা ব্যথা হচ্ছে ইত্যাদি। চোখের দিক থেকে মানে অকুলার সাইন্স নিয়েও কি শুরু হতে পারে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে ওয়েদার দের ইজ এ পসিবিলিটি অফ ইনসিডুয়াস অনসেট। সাধারণভাবে আমরা দেখছি খুব অ্যাকিউট অনসেট, কিন্তু ইনসিডুয়াস অনসেট হতে পারে কিনা। যেমন কোভিড এর পোস্ট কোভিড সিমটম একটা আছে যে রেডনেস, রেড আই এবং কনজাংটিভাইটিস এর মতো সিমটমস, হয়তো 1 মাস পরে তার সেটা দেখা যাচ্ছে, সেখানে সে ভয় পেয়ে দৌড়দৌড়ি করছে। একটা এইচআরসিটি, অরবিট এবং প্যারানাজাল সাইনাসিস এরকম অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তো আর্লি সাইন কি, পাবলিক এডুকেশন কিভাবে দেওয়া হবে, করা হবে, সেই মনে হয় সেই ব্যাপারগুলো এখন ইম্পর্টেন্ট। যেটা বললেন না, সেটার ক্ষেত্রে প্রথম বলি, যতক্ষণ মিউকর না মানে ব্লাড ভেসেলে না ঢোকে ততক্ষণ খুব একটা অ্যাগ্রেসিভ নয়, স্লোলি মাল্টিপ্লাই করে, বাড়তে থাকে, এই এয়ার সাকের ক্ষেত্রে জায়গা নিতে থাকে, আস্তে আস্তে এরকম। যেই ব্লাড ভেসেলে ঢুকে যায় তখন কিন্তু অ্যাগ্রেসিভ। এবার হচ্ছে চোখের ব্যাপারটার ক্ষেত্রে আমি এই কারণে উল্লেখ করিনি, চোখটায় যখন ইনভলভ হয়ে যায় তখন কিন্তু আর চোখটাকে বাঁচানো যায় না। মানে চোখের ক্ষেত্রে ডিপ্লোপিয়া মানে দুটো করে দেখা বা ব্লারিং অফ ভিশন, এগুলো মানে হচ্ছে অলরেডি অরবিটটাকে ইনভলভ করেছে। অরবিট ইনভলভ করলে আমাকে এক্সেন্টেশন অফ দ্য আই, যাকে বলে চোখটাকে বার করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কারণ হচ্ছে যদি আমি চোখটাকে বাঁচিয়ে রাখি তারপরে আবার রেকারেন্স এখান থেকে হবে, সেটা একদিক থেকে বড় সমস্যা। সেজন্য মানে সরি ইন্টারাপ্ট করছি অরুণালোক। হ্যাঁ বলো, তুমি হারিয়ে গেলে। স্বরূপদা আপনি আনমিউট করুন। সরি অরুণালোক। তো আমরা মেইন প্রশ্নের উত্তর যেটা আমাদের লেভেলে করতে পারি সেটা আমরা পেয়েছি, এবং তোমায় অজস্র ধন্যবাদ যে তুমি টপ অফ দ্য সাবজেক্ট, তুমি খুব কম সময়ের মধ্যে আমাদের টাইম অর্গানাইজ করেছো। কিন্তু আমরা যে কোয়েশ্চেন গুলো উত্তর পাইনি এখন, সেগুলো আমি তোমায় লিখে পাঠাচ্ছি। দুজন অলরেডি হ্যান্ড রেজ করে আছে, তাদের কোয়েশ্চেন আমি তোমায় পাঠাচ্ছি। তুমি যদি এগুলোর উত্তর আমাদের। আমি অভিজিৎ বলছি, একটা প্রশ্ন করতে পারি? অভিজিৎ, খুব আর্জেন্ট না হলে তুমি চ্যাটে করো। আর অরুণালোক তোমার ব্যাচের, আমি তোমায় প্রায়োরিটি দিচ্ছি। অভিজিৎ আমার ব্যাচের, সেজন্য অরুণালোক গেটস টপ প্রায়োরিটি। বলো। একটা আর্জেন্ট প্রশ্ন করছি অরুণালোককে, সেটা হচ্ছে যে এই যে মিউকোরমাইকোসিস হচ্ছে খুব হাই ব্লাড সুগারের জন্য, তা এই হাই ব্লাড সুগারের জন্য তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেগুলো হসপিটালে অ্যাসিনোটোব্যাক্টার বা এইসব রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে হতে পারে। তো সেরকম কি তোমরা স্টাডিতে কিছু পেয়েছো যেখানে মিউকরের সঙ্গে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে, যার জন্য হাই অ্যান্টিবায়োটিক্স দিতে হবে? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হবে যার জন্য, যদি একটা ডায়াবেটিসই থাকে তার জন্য কোথা দিয়ে একটা কোলোনাইজেশন বা ঢুকতে হবে। সেই ঢোকার ক্ষেত্রে মিউকর যেরকম এয়ার দিয়ে আসে, সেটা ব্যাকটেরিয়া ক্ষেত্রে এয়ার দিয়ে আসে না, ব্যাকটেরিয়া ক্ষেত্রে হবে কোলোনাইজেশন, তারপরে ঢুকবে। তো এখন যেটা হচ্ছে যে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন এখনো পর্যন্ত খুব বেশি পাওয়া যায়নি। হ্যাঁ, মানে এর ক্ষেত্রে খুব একটা পাওয়া যায়নি। তবে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে 5% অফ ডোজ, মানে এই কেসগুলোর মধ্যে বোথ অ্যাসপারজিলাস এন্ড মিউকর আছে। যদিও আমাদের যে ড্রাগটা সেটা বোথ অ্যাসপারজিলাস মিউকরে কাজ করে বলে আমাদের খুব বেশি অসুবিধা নেই, বাট মানে এপিডেমিওলজি পয়েন্ট থেকে এটাতে কিন্তু 5% কেসে আমরা বোথ অ্যাসপারজিলাস আর মিউকরও পাচ্ছি, সেটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। যাই হোক অভিজিৎ, ওটার ক্ষেত্রে এত চিন্তা করার নেই এক্ষুনি,
কারণ হচ্ছে আমরা খুব একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন পাইনি, যদিও যদি ব্লাড সুগার অত হাই থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম, মানে থ্যাংক ইউ। থ্যাংক ইউ অরুণালোক, অজস্র ধন্যবাদ। আর আমাদের কিন্তু এরপরে আরো যে কোয়েশ্চেন গুলো আসবে আমাদের জন্য একদিন পুরো আলাদা একটা মিটিং এর সময় দিও, আলাদা একটা গুগল মিটিং এর সময় দিও। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অরুণালোক। আচ্ছা, তাহলে আমরা অরুণালোকের প্রশ্ন থেকে যেটা বুঝতে পারলাম যে একটা মেইন প্রশ্ন, একটা হচ্ছে যেটা আমরা প্রিভেনশনের জন্য কি করতে পারি, স্টেরয়েডের কি ডোজ হওয়া উচিত ডিজ এর, মানে হসপিটালাইজ ডিস্যাচুরেশনের আগে, অক্সিজেন লেভেল ফল করার আগে এবং যে অক্সিজেনেশন ট্রিটমেন্টের সময়, সেটা আমরা পরে আলোচনা করব। এটা আমাদের এ ব্যাপারে এভিডেন্স কি সেটা বোধ সুমিত আর যোগীরাজ দুজনেই বলবে। আর আমরা ফিরে আসছি আবার এভিডেন্সের জন্য কোন মেথডটাকে আমরা স্ট্যান্ডার্ড মেথড হিসাবে ধরে নেব, সেটাতে আমি আবার শান্তনুকে ফিরে যেতে বলছি। হ্যাঁ, আচ্ছা অর্ণব, তোমার হ্যান্ড রেজ করা, তুমি ইয়ে করো, চ্যাটে প্রশ্নটা করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। শান্তনু? হ্যাঁ, আমি এই পিরামিডের কথা বলছিলাম, এভিডেন্স বেসড ক্লিনিক্যাল প্র্যাকটিসের যে পিরামিড, এবং এখানে দেখা যাচ্ছে যে একদম লোয়েস্ট লেভেলে সেখানে এক্সপেরিয়েন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ দি ফিজিশিয়ান সেইখান দিয়ে শুরু হয়, আর টপ অফ দি পিরামিডে আছে মেটা অ্যানালিসিস, আর তার পরে টপের ঠিক নিচেই আছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল অনেকগুলো নিয়ে আমরা এভিডেন্স সিনথেসিস করে মেটা অ্যানালিসিস করি। আর একটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে প্যান্ডেমিকের বেলায় অথবা অন্য জায়গাতেও, আমরা জানি একদম এর যদি বটমে যাই স্লাইডের বাঁ দিকে, রিসার্চ থেকে আমরা এভিডেন্স জেনারেট করি, সেই এভিডেন্স আমরা ট্রান্সলেট করি প্র্যাকটিসে, কিন্তু প্র্যাকটিসে যখন আমি প্র্যাকটিস করছি সেখানেও আমি রিসার্চ যদি এমবেড করি, ইন্টিগ্রেট করি, অর্থাৎ আমাদের ডে টু ডে যে আমরা এক্সপেরিয়েন্স সেটাকেও যদি একটা রিসার্চ কোয়েশ্চেন সেট করে সেখান থেকে আমার আবার এভিডেন্স জেনারেট করতে শুরু করি, এবারে এভিডেন্স ক্রিয়েট করতে শুরু করি, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ রিসার্চ। সেটাকে বলা হচ্ছে যে রিয়েল লাইফ রিসার্চ বা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, সেখান থেকে আবার এভিডেন্স করা হচ্ছে। যেমন একটা গাইডলাইন তৈরি হলো, স্টেরয়েড এইভাবে ইউজ করতে হবে, এবং সেইটা যখন when we put that in practice, সেখানে অ্যাকচুয়ালি তার আউটকাম কি হচ্ছে সেটা আবার ওই প্র্যাকটিসের মধ্যে থেকে আমরা ডেটা জেনারেট করতে পারি, মেথডিক্যালি ডেটা ক্যাপচার করে সেটা অ্যানালাইজ করে দেখতে পারি যে গাইডলাইনটা তৈরি হয়েছিল সেটাকে যদি আমি সেইভাবে কমপ্লাই করে প্র্যাকটিস করছি, তারপরেও কিন্তু আমার আউটকাম, ডিজায়ার্ড আউটকাম হচ্ছে না, অথবা হচ্ছে খুব ভালো। Either it can strengthen my guideline recommendation or it can try to tend to refute my guideline recommendation. সেখান থেকে আবার যে রিসার্চ কোয়েশ্চেন জেনারেট হবে তখন আবার আমি ইন্টারভেনশন স্টাডি আলাদাভাবে প্ল্যান করতে পারি। তো সেই মতো ভাবে বলা হয়। এবং এভিডেন্স বেসড মেডিসিনের প্র্যাকটিসে শুধু এভিডেন্সটাই যে আমি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করার চেষ্টা করব তা না, তার সঙ্গে সঙ্গে হাই লেভেল ক্লিনিক্যাল এক্সপার্টিস দরকার, আর পেশেন্ট ভ্যালুজটাকেও আমরা সবসময় মান্যতা দেব এবং সেটাকে ইন্টিগ্রেট করব, তবে গিয়ে এভিডেন্স বেসড প্র্যাকটিস ঠিকঠাক ভাবে হবে। ডক্টর স্বরূপ সরকার যে কয়েকটা কথা বললেন, মেনশন করতে, সেটা হলো স্ট্যান্ডার্ড অফ কেয়ার, এভিডেন্স এবং এমার্জেন্সি ইউজ অথরাইজেশন। আমরা বিশেষ করে প্যান্ডেমিকের বেলায় আমরা দেখছি, একটু আগে আমরা যেটা বলছিলাম যে উই হ্যাভ otherwise we do not have the luxury to have sufficient time to generate evidence in the best possible manner, এবং সেখানে আমাকে অনেক হেসেন করতে, অ্যাক্সিলারেট করতে হয়। এবং সব সময় কিন্তু আমরা একদম ফেজ 3 ট্রায়াল, যেটা প্রি মার্কেটিং ট্রায়ালের লাস্ট ফেজ ক্লিনিক্যাল এভিডেন্স জেনারেশনের, আমরা জানি নতুন ড্রাগ, নতুন ইন্টারভেনশন যখন ট্রাই করা হয় ইন ফেজেস করা হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল। সেই ফেজ 3 ট্রায়াল কমপ্লিট করতেও যতটুকু মিনিমাম সময় লাগে আমরা অনেক সময় সেই সময়টাও দিতে পারছি না। সেই জন্য প্যান্ডেমিকের সময় আমরা যে ইন্টারভেনশন গুলো ট্রাই করি সেখানে আমরা কনভেনশনাল যে বাউন্ডারিজ বা আলাদা আলাদা ভাবে ধাপে ধাপে যে আমরা সিকোয়েন্সিয়াল স্টেপে সাধারণভাবে যেভাবে এগোই ফেজ 1, ফেজ 2, ফেজ 3 পরপর, সেই লাক্সারি করতে পারি না। সেখানে আমরা উই ট্রাই টু মার্জ দেম অলসো সাইমালটেনিয়াসলি। ফেজ 1 মিনিমাম কি কতটা অবধি গেলে তবে আমি ফেজ 2 করতে পারবো, ফেজ 2 কতটা অবধি গেলে ফেজ 3 করতে পারবো, ফেজ 3 শুরু করে দিয়েছি কিন্তু তখনও ফেজ 2 চলছে। অনেক সময় আমরা এটাও দেখি ফেজ 2, ফেজ 3 কম্বাইন ট্রায়াল স্টেজ, এই কারণেই আমরা সেগুলো দেখছি।
এবং দেখা যাচ্ছে ফেজ 3 কমপ্লিট হয়নি, তার আগেই আমি বাধ্য হচ্ছি ওটাকে এর মধ্যে নিয়ে চলে আসতে, মাস ইউজের মধ্যে নিয়ে চলে আসতে, যেটাকে বলা হচ্ছে এমার্জেন্সি ইউজ, বিকজ ইট ইজ অ্যান এমার্জেন্সি সিচুয়েশন, রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজ। কিন্তু যে জায়গাটা ফাঁক থেকে যাচ্ছে, যে রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজের ফলে যে ইন্টারভেনশন গুলো আমরা প্র্যাকটিসে আনছি, সেটাও কিন্তু তখনও আমাকে কন্টিনিউয়াস বেসিসে তার এভিডেন্স বা তার ডেটা ক্যাপচার করে যেতে হবে এবং সেটা কন্টিনিউয়াস অ্যানালিসিস করে যেতে হবে। এবং সেই অ্যানালিসিস এবং তার ফলে আমাদের যা আউটকাম আমরা দেখব, দ্যাট শুড অলসো বি কনসিডার্ড টু রিফাইন আওয়ার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস। এইভাবেই চলা উচিত আর কি। আমি কতগুলো এগুলো প্রিন্সিপালের কথাই বললাম। শান্তনু, তোমাকে ইন্টারাপ্ট করছি। তুমি কি এইটা এগ্রি করছো যে সেটা হচ্ছে যে তুমি যে অনগোয়িং স্টাডি দরকার আছে, কিন্তু আমরা যারা এত রিসার্চ বুঝি না, আমাদের জন্য কি তুমি এই স্টেটমেন্টটা এগ্রি করবে যে লোকেরা যখন ননস্টপ আমরা দেখছি হোয়াটসঅ্যাপে ডিফারেন্ট স্টাডি আসছে, একটা জিনিস লক্ষ্য রাখবে যে সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ফেজ 3 হয়েছে কিনা। এটা কি তুমি বলতে রাজি আছো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এই জন্যই বলছি, আমি আগের যে পিরামিড দেখাচ্ছিলাম, যে ওখানে দেখবেন যে ক্লিনিক্যাল ট্রায়ালের ঠিক তলায় যেগুলো আছে সেগুলো হচ্ছে অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি একদম যে ফেলে দেওয়ার মতো তা না, বাট ডেফিনেটলি ইট উইল নট প্রডিউস, ইট উইল নট এলিসিট সাফিসিয়েন্টলি স্ট্রং এভিডেন্স। সেই জন্য বেস্ট হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। কিন্তু যখন সবসময় তো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল কন্ডাক্ট করা সবসময় সম্ভব হয় না বা রিসোর্স লাগে, সেই কারণে আমরা অনেক ক্ষেত্রেই অবজারভেশনাল স্টাডি করব। কিন্তু অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে আমাকে দেখতে হবে অনলি ওয়ান সিঙ্গেল অবজারভেশনাল স্টাডি might not be enough to actually guide development of protocol. সেখানে মাল্টিপল অবজারভেশন স্টাডি, এবং সেটা যখন তারা নিজেদের মধ্যে কনসেনসাসে আনবে তখন একটা ভাবা যেতে। হ্যাঁ, সরি, আবার ইন্টারাপ্ট করছি। আমি সামারি করতে চাইছি যে সাধারণ যাদের এত পড়ার এই প্যান্ডেমিকের মুহূর্তে সময়ও নেই এবং যাদের রিসার্চ মেথোডোলজি পড়ার মানে অভিজ্ঞতা নেই, মেটা অ্যানালিসিস বোঝার সময় নেই, আমরা কি এইটা বলতে পারি আমাদের সবার জন্য যে কেউ আমার একটা হোয়াটসঅ্যাপ করলো, যেরকম আইভারমেকটিনের কিন্তু ফেজ 3 র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয়নি, ঠিক আছে, বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে ফেজ 3 যে দুটো হয়েছে তাতে এখনো কিন্তু আইভারমেকটিন পজিটিভ এফেক্ট দেখায়নি। তো কেউ যখন একটা হোয়াটসঅ্যাপ পাবেন তখন একটা জিনিস শুধু যদি আমরা লক্ষ্য রাখি, এটা ফেজ 3 ট্রায়াল হয়েছে কিনা এবং এইটাতে ফেজ 3 ট্রায়ালটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিনা, এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব যে এটা সায়েন্সের মাপকাঠি পেরোয়নি। এরকম একটা খুব সিম্পলিফাই করতে পারি শান্তনু? নিশ্চয়ই করতে পারি। আমরা যদি একটাই স্ট্যান্ডার্ড রাখি, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলছি, যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আমরা যদি দেখবো যে স্টাডি রিপোর্ট গুলো আমাদের কাছে আসছে সেটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা দেখবো যে সেটা রিপোর্টেড হয়েছে কিনা। আমরা ইতিমধ্যেও আমরা দেখছি যে প্রচুর, গত 1.5 বছরে আমরা দেখেছি প্রিপ্রিন্ট মানে হচ্ছে সেটা রিভিউ হয়নি, পিয়ার রিভিউ হয়নি। পিয়ার রিভিউ হয়ে পাবলিশ হওয়া একটা আর্টিকেল একরকম, আর পিয়ার রিভিউ হওয়ার আগেই সেটা আমাদের এতে চলে আসা সেটা আরেক রকম। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটার হয়তো দরকারও ছিল, কিন্তু সেখানে সবসময় মাথায় রাখতে হবে প্রিপ্রিন্টেড নন পিয়ার রিভিউড যে আর্টিকেল, সেটার কিন্তু গ্রহণযোগ্যতা রিলেটিভলি অনেক কম, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখানে একটা স্লাইড আছে আমার, এইখানে দেখুন, এই যে 3টে কলাম রয়েছে, প্রথম বাঁদিকে হচ্ছে রোবাস্ট এভিডেন্স, সেটা হলো ওয়েল ডিজাইনড অ্যান্ড ওয়েল কন্ডাক্টেড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এবং ফাইন্ডিংস দ্যাট ইজ রেপ্লিকেট ইন ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস, মানে একটা ট্রায়াল নয়, একই রকম ফাইন্ডিং একাধিক ট্রায়ালে পাওয়া গেছে, সেখানে সেটার অ্যাকসেপ্টেবিলিটি আরো অনেক বেশি। আর থার্ড যে বুলেটটা আছে সেখানে বলছে ফাইন্ডিংস রেপ্লিকেটেড ইন 3 or more অবজারভেশনাল স্টাডিজ উইথ অ্যাডিকুয়েট মেথোডোলজি টু মিটিগেট কনফাউন্ডিং। এইগুলোকে বলা হচ্ছে রোবাস্ট এভিডেন্স হিসেবে ভাবা যেতে পারে। সেকেন্ড লেভেলে যেটা বলছে মাঝের কলমে, নিডস কনফার্মেশন, যেখানে মেথোডোলজিক্যাল উইক র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এটাও আমাদের মাথায় রাখতে হবে, শুধু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলে দিলেই হলো না। এভরি ওয়ান অফ আস ট্রাই টু ক্লেম দ্যাট মাই স্টাডি ইজ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কিন্তু সেখানেও আমাকে ভেতরে ঢুকে দেখতে হবে যে ট্রায়াল মেথোডোলজি সেটা কতটা, যেমন ব্লাইন্ডেড ট্রায়াল কিনা, প্লেসিবো কন্ট্রোল ট্রায়াল কিনা, প্রোটোকল ভায়োলেশন কতটা হয়েছে, ওভারসাইট কিরকম ছিল, রিসার্চ ওভারসাইট। আচ্ছা শান্তনু, তোমাকে একটা ব্লান্ট কোয়েশ্চেন করি, যেটা আমাদের জন্য যেটা রনিত হাত তুলে রেখেছে, যে কোনটা আমাদের কোভিড এর ট্রিটমেন্টে
কোনটার র্যান্ডমাইজ ট্রায়ালের রেজাল্ট আছে, এটা আমরা পরে আরেকবার একটা স্লাইডে আসবো, কিন্তু তুমি জাস্ট ব্রডলি আমি যদি বলি যে এই মুহূর্তে যেগুলো সাফিসিয়েন্ট রিলায়েবল স্ট্রং এভিডেন্স বেস আছে কোভিড ম্যানেজমেন্টে, সেটা হলো 1 কর্টিকোস্টেরয়েডস, 2 হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস, 3 হলো অক্সিজেন থেরাপি। ব্রডলি হচ্ছে এই তিনটিকে আমরা বলতে পারি যেগুলোর সম্বন্ধে আমাদের সন্দেহ নেই, দে আর বেনিফিটিং। বাকি যেগুলো আছে সেগুলো আমি এইটা অ্যাড করতে পারি, এই তিনটে থেকে আমি এইটা অ্যাড করতে পারি যে এই তিনটেরই অক্সিজেন থেরাপি, স্যাচুরেশন অক্সিজেন থেরাপি আর তোমার অ্যান্টিকোয়াগুলেন্টস, এই তিনটের যতক্ষণ না অক্সিজেন স্যাচুরেশন ফল করছে 93 নিচে হচ্ছে, তার আগে কোনো রোল নেই। এটা কি আমরা অ্যাবসলিউটলি সেই কন্ডিশনালিটি গুলো আছেই। আমি আপাতত ব্রডলি বলছি যেটা এভিডেন্স আছে। হ্যাঁ, তাহলে আমরা শুধু এইটা বলতে পারি যে প্রি অক্সিজেন স্যাচুরেশন যতক্ষণ না ফল করছে ততক্ষণ পর্যন্ত কোনো ড্রাগের এক্সেপ্টিং প্যারাসিটামল এগুলোর কোনো রোল নেই এবং শুধু হার্মফুল এফেক্ট আছে। যখন অক্সিজেন স্যাচুরেশন ফল করছে তখন কেবলমাত্র যে তিনটের কথা বললো কি বলে শুধু এই তিনটে রোল দেখা গেছে। রেমডেসিভিরেও কিন্তু ইন্ডিয়ান স্টাডিতে একটা স্লাইড পরে শঙ্কর দেখাবে, ইন্ডিয়ান স্টাডিতে WHO স্টাডিতে রেমডেসিভিরের রোল নেই। টসি নিয়ে আমরা পরে কথা বলবো। তো এইটুকুকে আমরা এই মুহূর্তে সামারি করতে পারি এবং ঠিক এই জন্য আমার মনে হয় এখন সুমিতের কথা বলার সময় চলে এসছে যে সুমিত যদি এটাতে যখন পেশেন্টের ডিস্যাচুরেশনের আগে কি করবে এবং যখন ডিস্যাচুরেশন শুরু হবে তখন অক্সিজেন থেরাপি, স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট র্যাশনালি কিভাবে করতে পারে, এখানে অরুণালকের কথাটা মাথায় রাখুন। সেটা হচ্ছে স্টেরয়েড মানে স্টেরয়েড যদি বেশি দিন ধরে এবং বেশি ডোজে হয় তখন কিন্তু আমরা সেম এই প্রবলেম গুলো দেখতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট আর একটা লাইন দুটো লাইন বলি সামারাইজ করতে। যেমন এক হচ্ছে প্রোটোকল, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল। ডেফিনেটলি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল যখন তৈরি করা হচ্ছে তখন খুব কেয়ারফুলি আমাদের এভিডেন্সের কথা মাথায় রেখে সেটা করা উচিত, 1 নম্বর। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে প্রোটোকল হচ্ছে ব্রড কমপ্লায়েন্সের জন্য, ইন্ডিভিজুয়ালাইজেশন সবসময় দরকার। and when there is a legitimate need, there is always a need for departure from the protocol, but at the same time সেটা খুব কনসিয়াসলি করতে হবে। এন্ড অফ দি ডে যদি দেখা যায় যে 10 জনের মধ্যে 8 জনের ক্ষেত্রে ডিপারচার করতে হয়েছে, তার মানে আইদার প্রোটোকলে গন্ডগোল আছে অথবা আমার মধ্যে গন্ডগোল আছে। তো সেটা খেয়াল রাখতে হবে। ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, বাট দ্যাট ডাজন্ট মিন আই উইল ডেভিয়েট ফ্রম দি প্রোটোকল। আর আরেকটা যেটা বলি সেটা হলো যে এই কোভিড ম্যানেজমেন্টে আমরা কিন্তু যে প্রোগ্রেশন অফ দি ডিজিজ ট্র্যাজেক্টরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেইটার পরিপ্রেক্ষিতে প্রথম 2-3 দিন আমরা প্যারাসিটামল তাতেই আমরা থাকবো। যখন আমি পজিটিভ পেলাম, শান্তনু এইটা না তুমি সুমিতের উপরে ছেড়ে দাও। সুমিত, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, রনিতের হাত এখনো তোলা আছে। রনিত, তোমার যদি ডক্টর রনিত বাগ, হ্যাঁ, তোমার যদি কোশ্চেন আনসার হয়ে গিয়ে থাকে হ্যান্ড লোয়ার করো, আর না হলে তুমি লাস্ট 10 সেকেন্ডে কোশ্চেন করো, কুইক। রনিত, আনমিউট। আচ্ছা, আমার মনে হয় ঠিক আছে, ওটা হাতটা মনে হয় রেস্ট নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা সুমিত তাহলে শুরু করতে পারে। ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, বলো। বেসিক খুব মিনিমালিস্ট অ্যাপ্রোচ নিলে you do not treat any patient with COVID with anything except paracetamol before the patient reaches a saturation of 93%. All the evidence prior to hypoxia defined as 93% or below is very dubious. A lot of them have been disproved. A long list of them: vitamin C, zinc, vitamin D, HCQS, azithromycin, doxycycline, all have been disproved in randomized controlled trials. Ivermectin is confused by a few so-called randomized controlled trials, the quality of which are atrocious. The only published ivermectin RCT is a failure. It does not have biological plausibility at all. The initial paper which spurred interest in ivermectin
used 80 times the normal human dose to inhibit SARS-CoV-2. It's like saying hydrochloric acid will cure COVID because you can give it and all COVID dies. There is no biological possibility. I'm repeating here again. All the rest has been atrocious trials. একটা জিনিস হয়েছে কোভিড এর জন্য, all papers, preprint, otherwise, are accessible to everybody. So since last 15-16 months ধরে আমরা practically 90% of the time COVID দেখছি, we have utilized the time to look at all papers individually. Everybody should be doing that if you treat COVID. There is nothing else to do for us at the moment. And what you need to do is to critically read every paper. Amader government guidelines, unfortunately, are unscientific. আমি খুব categorically বলছি এই কারণে, all guidelines which are scientific have to have references. None of the guidelines, the government, both the state government, have any references. There is no authorship. There is no strength of evidence. This is not the way in 2021 to present evidence. The problem with that is, if somebody says ivermectin works, it's patriarchal medicine. Government থেকে বলেছে বা AIIMS থেকে বলেছে. That is not the way you treat any patient in 2021. Mobile phones, everything is available, information is there. One needs to be ready to use it. এখন pre-hospital treatment 85%, this is a top of the sort of will just improve by themselves. Doctor na thakleও 85% COVID patients will improve and get better. It is just a cough and cold. It is the 15% who become hypoxic who are a problem. Before they become hypoxic, it usually happens in 8 to 12 days. Before they become hypoxic, if you use nothing except paracetamol, that is perfectly scientific and acceptable. You may use inhaled steroids based on 2 trials in Oxford, but again, it's not very robust data and the outcomes are not very hard endpoints. It's hospital admissions, which may or may not be sort of translatable to India. Colchicine in hospital is useless. Prior to hospitalization, at the first diagnosis, Colcorona trial done in Canada suggested again a soft endpoint of decrease in hospital admissions. So if you push me and say that I want to use something pre-hospital to improve the or decrease the chances of hospitalization, I would say colchicine, very modest doses. The Colcorona trial should be followed, or inhaled budesonide 800 milligram twice daily. If you don't use it, I will not be fussed too much about it. Now the problem is that oxygenate hypoxia hole ki korte hai, we will come to that, but definition of hypoxia is woolly. The biggest trial, Recovery, did not tell us at what level they gave oxygen. They said oxygen lagle, steroids are good, oxygen na lagle, steroids are bad. You kill one patient if you give a non-hypoxic patient, if you give 26 patients steroids if they are non-hypoxic. That is the level of evidence. The problem lies in the fine points. What is the definition of requiring oxygen? That is very variable, but in UK, where the trial was mainly done, it's taken to be 90% saturation, right? So there is where the problem is, and there you have to individualize. If you're seeing a patient 3 days and he goes from 99 to 97 to 96 to 93, I would treat. If the patient is an elderly patient who's 93, 94, I wouldn't treat at 93, right? Because you can kill patients. And this is before mucor, without mucor. And this is very strong data, and it is accepted by all the leading scientific organizations in the world. So dexamethasone 6 milligram IV or oral for 10 days, you can stop if the patient is discharged earlier. There is some evidence less than 7 days may cause some early relapses. So I would say 7 to 10 days. I would stick with 10 days. I give patients oral dexamethasone for the X number of days they have left to 10 days. I stick with the trial. The evidence is strong. It is consistent. You can extrapolate it to other steroids where there have been smaller trials, which unfortunately had to be stopped once the Recovery trial was published or was publicized. But methylprednisolone, prednisolone, there is no reason to think there'll be any different.
So that's one. Dexamethasone 6 milligram, 93 sats. Number two is you give enoxaparin or even heparin. There is a small trial which has shown that apixaban in these patients are equal to 40 of enoxaparin. So there is no RCT with this, but there are big retrospective database analysis from America and China, which suggests there is a 50% decrease in mortality if everybody who's hospitalized, i.e. hypoxic, is given prophylactic dose anticoagulants. Number three, RCTs have proven in a very select group of patients, tocilizumab can improve mortality. It's extremely selective. The targets used were again woolly, 70 CRP more than 75, and within 48 hours of requiring BiPAP or HFNC. So one may use BiPAP at a different stage in my patient as somebody else in the UK. So that is again a bit woolly, but a rapidly deteriorating hypoxic patient in the first 48 hours would be a candidate for tocilizumab. Remdesivir has no effect on mortality. However, there is data to suggest it decreases, particularly febrile patients' duration of stay. It has no improvement in mortality, so why would you want to give it? Because you save beds. If you can get a febrile patient out of hospital, remember you're supposed to have the patient afebrile before you get him out of hospital, you can use it. It is expensive and is not really a big concern if you don't get it or the patient can't afford it. It doesn't save any lives. Apart from this, all the rest is hypothetical and more supportive. And there is right at this moment in a preprint a trial with baricitinib, which is a JAK inhibitor. It is now available in India at a ridiculously low cost of 50 rupees per tablet, and it has to be given for 14 days. It's very exciting but unfortunately the paper has not been formally published or reviewed. It uses baricitinib versus placebo in patients who've already on remdesivir and steroids. And they show that the number needed to treat to save one life is 9. So that we are looking at with close sort of hopes of something which may turn out. To my knowledge, there is nothing else which works. And the rest is all supportive treatment and avoidance of complications. There was a question about antibiotics. Somebody was asking. We do not routinely give antibiotics to any of our hypoxic patients with COVID. I have personally seen 1,800 patients with COVID till date, 350 in ICU. And our protocol, we are a private hospital, so we can do it. We have Procal levels in which antibiotics is triggered. If Procal is less than 0.5, we do not give any antibiotics, which is a vast majority of the patients. However, recently, we are seeing a lot of people coming in with high Procals. Most of them have been on oral steroids from day one at home. Another cautionary flag. And you don't need antibiotics. And in a different situation, clinically, if you diagnose bacterial pneumonia, the X-ray looks like a consolidation, unlike COVID, what the X-ray shows, then you certainly would give it even in the absence of a Procal. You need to individualize and take a decision saying this looks like superadded bacterial infection, not routine at all. 80% of our patients do not get antibiotics in their presentation with hypoxia. Coming back to pre-hospital, I should mention something. We strongly recommend not doing any blood tests or HRCT prior to hospitalization. It does not change management in any way at all. Excepting for the fact if you've got comorbidities, like you've got renal failure, you've got diabetes, you've got ischemic heart disease, where an ECG and echo should be done and everything like that. There are no papers, no research to suggest any blood test pre-hospital in the first 7 days is actionable. That means you can use it to trigger some treatment. There isn't any evidence of that. And unless the patient gets hypoxic, all the tests are usually futile and just create a lot of anxiety and nothing else. In particular, the grading of CTs which are used is absolutely fallacious.
it uses 5 lobes, equating them to each other, while the right middle lobe is 1/3 the size of the left upper lobe. So all this is nonsense. If I look at a CT, I make a gestalt, an overall average, mild, moderate, and severe appearance. The scoring system is fallacious. There's a more intricate scoring system which uses 40, using each segment of each bronchopulmonary segment as affected or not affected. But that is too cumbersome for routine use. It's mainly used for research. And in hospital, as a respiratory specialist dealing particularly with ICU patients, we don't ask for HRCTs, we ask for CTPAs if that's possible. We do see a very, let's say, I wouldn't say high number, a proportionately high number of pulmonary embolism. And if a patient is persistently hypoxic or suddenly hypoxic or has unexplained hypoxia, we try and get a CTPA. D-dimer stratification, we have stopped doing for the last 4 months. There is good evidence to suggest D-dimer stratification of anticoagulation is not useful. There are a couple of trials coming about therapeutic level anticoagulation, and they have shown, again, they are preprint and not really published yet, in critically ill patients, i.e. people requiring HFNC, BiPAP or intubated, empirical prophylactic dose anticoagulation to all comers increases mortality. It increases mortality in critically ill patients. Only if you strongly suspect or prove a PE or a DVT should you be using. In the middle group, which is hypoxic but not critically ill, there is a suggestion that full dose anticoagulation might be better than prophylactic anticoagulation. We await the formal publication of that trial. It's a huge trial. It should be published at any time now. I think I should stop here and perhaps. Thank you, Sumit. Thank you, Sumit, for extraordinary. You are one of the few pulmonologists who are working day and night almost from the beginning. And thank you for your excellent work and very precise and specific talk. Let me summarize. I'll just interrupt him. Philip is already. Yeah, I know. So he'll be waiting. Okay. So before Philip, you join, and Philip, you get ready for evidence on pre-saturation level, particularly for prevention. What are the WHO recommendation and RCT? You can. I'll give you 5 to 6 minutes and then question answer for Philip. Now, Sumit, thank you. Excellent presentation, and then very useful for everybody. If I can summarize, what you are saying is, that. Before saturation falls, possibly doing nothing other than comorbidity very careful comorbidity management, and just symptomatic paracetamol, etc., would be the most prudent thing to do. And you emphatically said that just for COVID, a biochemical marker, HRCT, CT, and all these investigations are often not needed. And you also said that role of steroid and role of all other antiprophylactic possibly may be harmful for the patient than otherwise. And when comes to the so you keep your answer whether I'm telling right or wrong, whether I could summarize you. You suggested 2 drugs during the pre-saturation stage. Desaturation stage, and just for going back to what Shantanu said, these are good studies, but they have not yet crossed the RCT phase 3. That's a public information, and WHO's recommendation, which always updates RCT 3, they have not been enlisted yet. And I would request people who want to do such treatment, please have a side-to-side discussion with. There is no magic drug, and ethically, as physician, we should never promise giving a magic drug, so please be on the side, try to consult Sumit on the side before we venture any kind of thing don't know much about very well. Okay, and Sumit, I'll request you also to advise someone who wants to consult you on the side. I'll stop here, Sumit. Then can you also suggest, during the desaturated stage and when a patient is hospitalized, you talked about remdesivir, role of remdesivir, and you rightly said that the benefit. An Indian study
Indian study, which Shankar has a slide now. The scientist who joined this, Sheila Golpole, she couldn't join. She has sent a slide which will clearly show that the claim done by the US original study of reduction of hospital days, which is very, very important, as Sumit says, that it saves bed. That also could not be proved by this largest study of this WHO study, including India as a site, So that's how his point is very much good, that if you can't do remdesivir, don't worry too much, So oxygen, steroid, prophylaxis, role of very careful, and again, pointed out the role of D-dimer. And, don't depend too much on the CT score as we see often. He has very nicely pointed out the subjective nature. So I think these are the major takeaway from your very important talk, Sumit. Did I paraphrase you rightly, or you want to add something? No, that's absolutely fine. That's fine. Excellent. Thank you, Sumit. And you have been excellent. And please, many of us, or many friends of us are fighting day and night on the village, rural areas. We don't have your expertise. So if we write to you, and please, try to answer some mail with a specific time, and I'll request, PDF, our, Progressive Doctors Forum to see that there is some specific time when such be answered. Okay. To come back to Samudra's question was, HRCT as a triaging was used in Wuhan particularly when they saw that with that those days sensitivity of RT-PCR, which stands around 70%, was even lower. And that time they found that if they did HRCT, they could immediately test, track, isolate, and make that patient admitted to the hospital. That was based on those conditions, which China could, detect each and every person and then could isolate them. And in terms of the treatment part of the patient, so if a patient requires hospitalization, which was compulsory that time, even with any COVID evidence, that was possibly an approach. But that did not affect the outcome of the patient. Outcome of the patient was determined by the oxygen saturation level and other treatment which was that time available. So as of today, it stands that HRCT might have more sensitivity in selected group of patients, and that has not also been carefully studied. But then, in terms of treatment outcome of the patient, unless there is oxygen saturation fall and initiation of those 3 treatment which has proven RCT, so there is no benefit for the patient. At the same time, there are 2 other loss to the patients in terms of radiation, in terms of cost and other thing. So those keep those in mind, and this will be always an individual physician's decision. But as such a public health recommendation, Sumit, you want to make a last comment on this before we move to Jogiraj? Or Jogiraj, you want to start with this? Sumit, quick 30 seconds on this. No, I think this is not my personal opinion. It's the American College of Radiologists guidelines on how to use an HRCT. There's very clear guidelines. One is when you are delayed in getting an RT-PCR, or you have diagnostic confusion, the RT-PCR is negative, but you still believe the patient has COVID, you get an HRCT. But that is a diagnostic dilemma. And in a patient who is hospitalized with sudden unexplained or severe hypoxia, you get a CT pulmonary angiogram. Using the severity indices have not been borne out, and most people in America or UK don't even report the severity index. Mild, moderate, and severe is good enough. And you really need to have a question you want answered when you do the HRCT. If the question is how bad the patient is, it's better answered by hypoxia. If the question is, does the patient have COVID? That might be a good question which may be answered if it's classical. But then RT-PCR is now available almost everywhere. So in very specific instances, you could do. In a hospitalized patient, I would always get a CTPA because P's lurk around the corner and you cannot diagnose them by HRCT. And there are other things which can be picked up, which an HRCT won't. Okay, great. So can you move to Jogiraj on this? Jogiraj, unmute yourself. Jogiraj, please. And many of you know Jogiraj.
I know Jogiraj, he was one of my teachers in AIMS, from which I learned on a Please don't say that. Yes. So I used to stay Sarup sir's home when I was doing my DM. Okay. So in anyway, weekend. you are one of the very dedicated physician, which has positive example. So go ahead, Jogiraj. Sir, I'm glad that I started COVID when there was no CT, when there was no investigation, only patient, a pulse oximeter, and a blood sugar measuring CBG monitoring machine. That was my experience of first 3 months in COVID. And what I learned that this is still holding true. This is fair enough. See the respiratory rate, see the oxygen demand of the patient, what amount of oxygen patient is requiring to maintain their saturation at 95 or 90, what you like to maintain, and what is their work of breathing, and how do you feel that patient is working severely with breathlessness, or is comfortable and calm and quiet. This assessment is fine, and CT in this place I don't think is required at all in this moment. But আমাকে বলা হয়েছে মেনলি ফোকাস করতে পোস্ট কোভিড ঘটনাগুলোর উপরে। সো what I have seen in সরি যোগীরাজ, তুমি ম্যানেজমেন্টে যদি কিছু বলতে চাও, এবং তুমি যেহেতু গভর্নমেন্ট হসপিটাল খুব ক্লোজ থেকে দেখেছো, সেখানে প্র্যাকটিক্যাল প্রবলেম দুটো তিনটে তুমি যদি মেনশন করতে চাও, তারপরে পোস্ট কোভিড যাও ভালো হয়। ঠিক আছে, তুমি যেন অ্যাডমিটেড পেশেন্ট যার ডিস্যাচুরেশন হয়েছে এবং ভর্তি হয়েছে, পেশেন্টের দুটো তিনটে তুমি কি আমাদের হাইলাইট? আচ্ছা, তো আমরা প্রায় 1 বছর 3 মাস কোভিডে আছি, 1 বছর 2 মাস প্রায় কোভিডে কাজ করছি, কিন্তু আমরা এখনো মোটামুটি একই জায়গাতেই আছি। আমাদের কাছে এভিডেন্স ওয়াইজ অক্সিজেন থেরাপি, স্টেরয়েড অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্ট, এই তিনটেই আছে এভিডেন্স হিসেবে। আর আমি যে হাসপাতালে কাজ করি সেখানে বেশিরভাগ সময় রেমডেসিভির থাকে না, সুতরাং রেমডেসিভির আমরা খুব রেস্ট্রিক্টেড ইউজ করি। আর্লি hypoxic patient within 10 days of illness. Day of illness is most important history that everyone has to take. So within 10 days of history, if the patient desaturates, then it is time to give remdesivir. But if the patient desaturates fast, to have a PF ratio less than 100 or less than 200, there is no point in adding remdesivir in there. Regarding steroid, I'm still agreeing with the recovery trial. What we are following is 6 milligram dexamethasone, but mind it, in Indian salts, it is 8 milligram dexamethasone in 2 divided doses or single dose daily, once daily dose daily, for 5 to 10 days we give, or its equivalent, whatever is available at that time. And low molecular heparin, previously when we started giving low molecular heparin, we started giving it when the oxygen demand was more than 10 liter per minute, as twice daily, but in below that we used to give once daily. But later the papers came out that giving twice daily is more rational than giving once daily. So in a hypoxic patient, give it now twice daily patient, and after discharge, if the during the time of discharge the D-dimer is raised more than 1500, we continue that with NOAC, either apixaban or rivaroxaban or dabigatran, whatever is affordable to the patient. And we continue it for 1 to 2 months, and ask the patient to come back at OPD every 15 days interval with a D-dimer report. When it normalizes, then we stop the oral NOAC, oral anticoagulant. This is on my stay on antibiotic. And regarding steroid, please don't continue
steroid for more than 10 days and with a very high dose for more than 10 days. There is I have seen a lot of prescriptions where steroid being continued till the patient is hypoxic. But in this regard, the secondary infection rates are much more high in these patients, and patients often develop sepsis because the infection control practices in Indian hospital settings, especially in government settings, is horrible. The apart from steroid, regarding antibiotics, I'd like to say that we usually don't give antibiotic in the in-house setting, but since antibiotic is prescribing antibiotic is in our blood, like that everybody prescribes some one or other antibiotic and thinks that this antibiotic will work excellent against some virus. So when we try to stop all antibiotic in our hospital, it is becoming difficult. So we tell our residents or our doctors to give basic antibiotics, not very high-end antibiotics to the patient. If the patient develops hypotension or features of sepsis or raised total count with sometimes procal high, see the procal evidence of procal is also not very strong in regarding sepsis. So then at that time we give antibiotic as per our flora, and commonly we give BLBLI, beta-lactam and beta-lactamase inhibitor in this situation. But we have restricted use of anti-MRSA antibiotics and antibiotics above carbapenem to the suspected gram-negative organism to few formulary restrictions to 2 or 3 people in whole hospital. So this is my take on antibiotic, and I have a specific request of all of you to restrict oxygen use to have as much as oxygen required for the target to achieve. I often see that people are giving oxygen more than if a person is stable on SpO2 95 on 6 liters of oxygen, we sometimes see the patient is getting 12 liters of oxygen. This oxygen is as precious as gold right now. Please don't use it in such high dose, and it's also a fibrotic agent, and we are often dealing with lung fibrosis after COVID. So this rational use of as per antibiotic, oxygen rational use is also required, and the pyramid of using oxygen, like up to 4 liters by nasal cannula, then up to 10 liters, 5 to 10 liters by face mask, above 10 liters by non-rebreathing mask, and even above 16 liters by either devices like hydronasal cannula or ventilator or BiPAP will be decided by you when you are seeing the patient inside the ward, and use these devices rationally. So this is what I say for treatment. Regarding post-COVID symptom, another one thing I request, please don't tell the patient that you are COVID negative. So doing a multiple time PCR makes actually no sense, and it creates a lot of confusion, and there is no such term as COVID negative in this scenario. So after discharge, please call the patient back, because a lot of the patient has multiple issues. First, there are psychological issues of getting abandoned by the family that has to be taken care by our mind, that your patient is feeling really lonely in the house most of the time, and the society is not looking good at them in this time. And apart from that, regarding medical issues, a lot of patients will have extreme fatigue and cramps in the muscles. They will complain that,
that can be managed by giving paracetamol and telling them that this will go away with time. And some of the people are seeing WhatsApp and Facebook pages and getting frightened by seeing their pulse, and it is around 110 like that. The tachycardia, persistent tachycardia, is a problem after discharge, and this will also go away with time. But if the person is having tachycardia more than 120, better to have a cardiologist in your loop and tell them to contact with cardiologist. And a lot of people will ask that after discharge when I will take the vaccine. That will go as per the government guideline. Right now, government is telling to have a vaccination post-COVID after say 6 months like that. So we have to follow that as our government is directing us to do that. And regarding pulmonary complication, if we see the after discharge, some patients having some spells of desaturation like 90, 92 like that, and please tell them to do incentive spirometry. The chest physiotherapy is very neglected all over India. Chest physiotherapy will help them to control this symptom, and it actually depends on the amount of fibrosis. Actually depends on what amount of oxygen the patient got during their hospital stay. So if we write the highest amount of oxygen patient got during their hospital stay, that will guide us the prognosis of the patient, whether they will develop long-term pulmonary issues or not. And some patients will continue to have cough because the virus causes alveolar involvement, and cough will be there. And this cough does not require any steroid as told by sir. So please don't prescribe steroid for this cough. Only respiratory physiotherapy and vapor and gargling, that will help. And sometimes if the cough is having not having dry cough with production of sputum or say yellowish expectoration, you can culture it and try to give antibiotic as the culture. Please restrict antibiotic after discharge, and please restrict steroid also after discharge. But sometimes patient develop repeated fevers after discharge, say after 10 days or 15 days of COVID. Some people develops fever. Usually it is low grade and often can be controlled by 3 or 4 days of paracetamol. But if it is very high grade and it is more than 5 days, we should evaluate the patient for the cause of fever, and should not give blindly antibiotic. We should not give blindly steroid in this period. Okay, so Jogiraj, thank you. It's very difficult to capture all your experience in very few words. And I think one thing you did not say, that there is no substitute than being by the side of the patient and learning from them. I have seen you evolving, what is your initial understanding versus now. So, and we have also closely followed AIMS people, how they have, so patient is our best teacher and always learn from them. So that's what Jogiraj did not say, and that I think he agrees. Now, he said few things. Role of steroid. He said that
your total dose should not be equivalent to more than 6 milligram per 6 milligram per, sorry, 8 milligram in Indian. Indian salt, 8 milligram. Yeah, Indian salt is 8 milligram, recovery was 6. So if you divide into methylprednisolone or prednisolone, the total dose should not be, exceeding that. That's a very important point. And if you go back to what Arunalok said, pre-desaturation or during home care steroid and extra steroid, people which many places are using is 40 milligram prednisolone 3 times a day, or even, so amount of steroid per day. If you want to give, in 2 divided doses because of the diurnal variation, maybe twice, and most of the clinician and Yogiraj also prefers twice a day. But then total dose should not be more. And then secondly, the duration, 5 to 10 years, repeatedly said, never go beyond 10, So if a patient has not recovered, think of other things, etc. Second point, is it a right summary for you on the steroid treatment, Yogiraj? So what, sir? Did I paraphrase you rightly? No. So fine. Second part is the oxygen therapy. He's again saying that oxygen has a, too much oxygen and not in proper dose may have a fibrosis. Okay. So that was a second very important point. And now the time has come that we cannot see a patient dying just on an ambulance, just because we don't have basic oxygen in place, And that's how you have seen that there is a plan going on by task shifting, even to give low-end oxygen support in many places. So I would suggest the organization to do a separate, full session on oxygen therapy and different forms of oxygen therapy. That would be very, very useful. Similarly, the request has also come for a separate session on separate session on fungus. So please keep that in mind, and I'll like Kaushik or Punno to react on this, or Shankar to react on this. And then coming back to your post-COVID, post-COVID is a very big thing, and honestly, we have not understood everything as of yet. And I think maybe for post-COVID, as the time evolves, there is a need for dedicated session with a more structured post-COVID data and presentation. Yogiraj, if you come again with slides and other things for a post-COVID session exclusively. So that would be important. One point I missed is about the role of antibiotic, And the way we are seeing mucormycosis, that us who work on the fungus, threat of fungus in the ICU and the future, was talking about this 1 year back, and we never imagined that we would see this. Okay, so same thing would happen with the antimicrobial resistance. This is the time not to use antibiotic, unjudiciously. So if we don't stop, improper use of antibiotic, we'll end up in this superbug phenomena, next year, or maybe earlier. So one of the most important point was antibiotic use of antibiotic in right ways. Okay. Now we also have heard that there is hardly any role of antibiotic in the pre-desaturation stage. We also heard from Sumit that if you have to give antibiotic, establish a bacterial etiology by either Procal, or I think he mentioned other indicators, So establish a bacterial potential etiology and then look at a proper antibiotic. Unfortunately, what I have seen prescription, and my closest friends also have died, I have seen, first drug of choice, meropenem, and first, not even meropenem, colchicine, starting with the acute kidney injury. So I'm just saying there are also and Yogiraj was a part of this AMR guideline when he was in Delhi. So there are very good guidelines, when you are choosing an antibiotic, please follow to structured guideline. Okay, I'll stop here. Yogiraj, if I missed anything, and there are 4 hands I see raised, and we'll go to them one by one.
Can you also post your question on the chat box? Jogiraj, did I miss anything you want to add? No, sir. No, sir. Okay, and don't call me sir. I'm Sharup. Okay. So, so questions. Start with Arnab. Hello, am I audible? Yes, please. Yes. হ্যাঁ, আমার দু তিনটে কোশ্চেন আছে অ্যাকচুয়ালি, খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। সেটা হচ্ছে যে সাপোজ আ পেশেন্ট ইজ ডিক্লাইনিং, হি ইজ ডিটোরিয়েটিং, অ্যান্ড তাহলে আমরা স্টেরয়েড ম্যাক্সিমাম ফুল ডোজে কতদিন অবধি দেবো? পেশেন্ট ডিটোরিয়েট করছে। আর একটা হচ্ছে NMWH কতদিন অবধি দেবো, দিয়ে আমরা একটু স্টেপ ডাউন করব বা নোয়াক্সে যাব, এবং পেশেন্টটা কিন্তু ডিক্লাইন করছে at that stage. প্লিজ যোগীরাজ, যদি তুমি একটু বলতে পারো। আমরা LMWH কন্টিনিউ করে যাব। হ্যাঁ, যদি না তার কোনো প্রবলেম হয়, কোনো ব্লিড হয় বা এই ধরনের কিছু হয়, LMWH আমরা কন্টিনিউ করে যাব। আর রিগার্ডিং স্টেরয়েড, আমাদের খুব বেশি দিন হাই ডোজে স্টেরয়েড দিয়ে খুব লাভ হয়। আমাদের বেসিক্যালি আস্তে আস্তে অক্সিজেন করেই ওকে ঠিক করতে হয়, অক্সিজেন থেরাপি করেই ওকে ঠিক করতে হয়। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, দিস ইজ আ ডিসকাশন বিটুইন ইউ অ্যান্ড মি ফর আ ওয়াইল। আমি এটা অন্তত 3 to 4 weeks দিচ্ছি। দেয়ার আর পেশেন্টস যারা খুব ডিক্লাইন করছে, হয়তো কিছু পেশেন্ট অন ভেন্টিলেশন চলে যাচ্ছে বা বাইপ্যাপে লং স্ট্যান্ডিং থাকছে, তাদের ক্ষেত্রে 3 to 4 weeks যাচ্ছি, দিয়ে তারপর সিআরপি যখন একটা ডাউনফলে আসছে তখন আমি স্টেরয়েডটা ডাউন করছি। সো ইজ দেয়ার এনি, মানে এটা কি করা যাবে না, তা আরো আগে আমাকে স্টেরয়েডটা ডাউন করতে হবে? এটা করা যেতে পারে, প্রোভাইডেড যে আমি রিপিটেডলি কালচার পাঠাচ্ছি এবং আমি ভেরি ভিজিল্যান্ট যে আমার পেশেন্ট কোনো ইনফেকশন ডেভেলপ করছে না, সেটা করছি, সেটা যদি করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু স্টেরয়েড স্টেপার ডাউন করে একদম প্রায় বন্ধের মতো স্টেজে নিয়ে যাব। এবং আমি সেটা তো সেকেন্ডারি ইনফেকশন হলে, আমি ধরে নিচ্ছি সেকেন্ডারি ইনফেকশন নেই, সেটা আমরা খুব ভালোভাবেই ফলো আপ করি, ঠিক আছে। আমি সিআরপিটাকে একটু ফলো করি, যে সিআরপি একটু কমের দিকে এসে গেলে তখন ধরে নিই যে অ্যাকিউট ফেজ, অ্যাকিউট ইনফ্লামেশনটা হয়তো কমেছে, তখন স্টেরয়েডটা মানে ডাউন স্টেপ করি। এখনো এরকম কোনো এভিডেন্স কিন্তু আমি জানি এভিডেন্স আমি নিজের মতো বানিয়েছি, সেজন্যই করছে, বহু লোকই করছে স্টেরয়েডটা। আপনি যদি বা এটা করেনও, প্লিজ নেভার গিভ পালস স্টেরয়েড। না, পালস তো একেবারেই না। I am using dexamethasone and giving it a বা মিথাইলপ্রেডিসোলন আপনি দিন, কিন্তু প্রলং 4 সপ্তাহ 8 সপ্তাহ প্রলং করে জানি না কতটা অ্যাডভান্টেজ আমরা। আমি ম্যাক্সিমাম 3 weeks দিচ্ছি, ম্যাক্সিমাম 3 weeks। ওকে, তো অর্ণব, I think you can continue side discussion and Jogiraj would be very happy to have a online. একটা লাস্ট কোশ্চেন স্বরূপদা, জাস্ট লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে এখন বেশ কিছু অপশনস এসেছে রিগার্ডিং ব্যারিসিটিনিব, এবিক্সিম্যাব এন্ড দিস থিং বিভাসিজুমাব। শুড উই গিভ আ ট্রাই অর নট? বিভাসিজুমাবের ট্রায়ালটা আমার দেখে খুব একটা কনফিডেন্ট আমি নই, তার খুব একটা রোবাস্ট বলে মনে হয়। ব্যারিসিটিনিবের ট্রায়ালটা ইয়েস কনভিনসিং, বাট ভ্যারিসিটিনিব ইন্ডিয়াতে ওটাকে অফ করে দিয়েছে, কিন্তু মানে আমার থিওরিটিক্যালি পড়ে মনে হলো যে কানাডার একটা ট্রায়াল আছে, কানাডার ট্রায়াল একটা আছে, ট্রিপল আর্ম ট্রায়াল, সেটা কিছুটা কনভিনসিং মনে হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি সেখানে আমরা একটা ছোট সাইটোকাইন্স নিয়ে স্টাডি করেছিলাম, তো তাতে সেটা আমাদের পাবলিশ হয়েছে। সেটাতে আমরা দেখেছি যে দ্য প্লেয়ার্স আর লট, মানে ডিফারেন্ট প্লেয়ার্স আছে এবং এক একজনের এক এক রকম প্লেয়ার। কিছু ওকে যোগীরাজ, আমি শান্তনুকে রেডি থাকতে বলছি যে আজকের WHO রেকমেন্ডেশনে কি আছে, কি বলে সেটা নিয়ে রেডি থাকতে। I'll come to you last. Sharupda, Kaushik bolchi, there are about 4-5 people waiting with questions, so if we can keep those questions to a very small number of. So Shomir ending. Shomir, Dr. Shomir Das. Please unmute. Please, Dr. Das, please unmute. Hello. Yeah, we can hear you. Please. Thank you very much. সবাইকে ধন্যবাদ জানাই। কোয়েশ্চেন দুটো, এক নম্বর হচ্ছে ডক্টর যোগীরাজের কাছে। তিনি বলেছেন যে ফলো আপে অ্যান্টিকোয়াগুলেশন
দেবেন কিন্তু D-dimerটা দেখবেন। But only this afternoon, I was attending an international conference, so in pediatrics and nutrition. So, they are telling that D-dimer recently has got no role in determining the anticoagulation therapy. So I would like to learn it from Dr. Jogiraj because he is working for a long time. Number one. Number two question is post-COVID. In pediatrics, we face some problem in pediatric TIMS, TS, and TIMS C. In adults, Jogiraj, I would like to know to you যে আপনি কি এই ধরনের কোনো কেস ফেস করেন যে পোস্ট কোভিড আফটার 2 to 3 weeks someone is coming with high fever, rash, conjunctivitis, etc. to those like Kawasaki disease, and then they are recommending IVIG along with methylprednisolone. So what is your take on this? Sir, I have seen only 2 cases of what you said. Or both of them are taught, say around age of adolescent. যোগী ফ্রিজ করে গেছে। আচ্ছা, ওকে। তো while he is coming back, যোগীরাজকে সাইডে শঙ্কর হোয়াটসঅ্যাপে কল করে বলো যে লগ আউট করে লগ ইন করতে, ওকে? আচ্ছা, বা কৌশিক, রাজীব discharge within 1 hour. যোগীরাজ, we lost you. তুমি 2 months of discharge. So there are. Sorry, যোগীরাজ, we lost Hello. you. তুমি লগ ইন, তুমি আরেকবার বলো আনসার। হ্যাঁ, hello. Jyoti is back. So we have seen 2 cases. What you said, sir, like Kawasaki-like syndrome. In both of them are adolescents, like 16 and 17-year-old, and these people went home with IVIG and methylprednisolone. And since we are adult hospital, we don't see much of this thing. And regarding anticoagulation post discharge, there are lot of studies that shown that people are dying at home with sudden pulmonary embolism event or sudden cardiac death like thing. So the people who had taken huge amount of oxygens, like more than 10 liters per minute, with a during the discharge they have a high D-dimer. We'd like to give them 2 months of anticoagulation. The evidences are some are for, some are against also. Okay, সৈকত, প্রফেসর সৈকত দত্ত। Dr. Datta, please Hello. unmute. Yes. Hi. Am I audible? Yes, sir. Okay. I have a few questions. One is, what is the duration of rivaroxaban? This is basically regarding the post-COVID scenario. What is the duration of rivaroxaban you would suggest, Yogi? 2 months. And secondly, about pirfenidone and nintedanib, what is the role of pirfenidone and nintedanib or N-acetylcysteine? Sir, in acetylcysteine, there is no definite role yet. Regarding nintedanib and pirfenidone also, there is no definite evidence present. But when the patient is on oxygen therapy for say more than 2 months or 1.5 months like that, and during the discharge we see there is the thickening of the septa in alveolar septa in these people, showing that is pulmonary fibrosis. We use low dose steroid for say Visolone for 10 milligram for 4 to 6 weeks in them to prevent progression. And most of the patients with chest physiotherapy after 6 months return back with normal most of the patients, almost all. Dr. Moinak Tarafdar. Sir, Dr. Moinak Tarafdar. Dr. Tarafdar, Moinak Tarafdar, please unmute. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার Yes. একটাই কোশ্চেন। আমার একটা পেশেন্ট আছে, পেশেন্ট হচ্ছে 45 ফিমেল, নন
22 days, উনি লাস্ট 7 দিন ধরে একদম সুস্থ, অ্যাসিমটোম্যাটিক, অ্যাপেটাইট ভালো, কোনো কিছু নেই, কোনো সিমটমই নেই। তো কিন্তু ব্লাড টেস্টে আমি গত এক সপ্তাহে দুবার করেছি, দুবারই টোটাল কাউন্ট আসছে 15,000 16,000, আর সিআরপি ওই 50 আর 55। তো এখন কি কিছু করা উচিত নাকি জাস্ট অবজার্ভ করবো? পেশেন্ট যদি ক্লিনিক্যালি স্টেবল থাকে, বেটার টু নট ডু এনি ইনভেস্টিগেশন। পেশেন্ট একেবারে অ্যাবসলিউটলি অ্যাসিমটোম্যাটিক, মানে একদম ভালো আছে, কিছু করতে হবে। ওটা থ্যাংক ইউ। ডক্টর অপরাজিতা। হ্যালো এভরিওয়ান, ডক্টর অপরাজিতা মিত্র। অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম, একটা অ্যাটিপিক্যাল ফাইন্ডিং পাচ্ছিলাম, 2-3টে পেশেন্ট এরকম পেয়েছে। আমি জানি না এটা কোভিড রিলেটেড কিনা, আমি জাস্ট মানে একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞাসা করছি, যেহেতু এখানে অনেকেই আমার মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স লোক আমার মানে তাদের সংস্পর্শে আসতে পেরেছে। বেসিক্যালি আমি 3টে এরকম কেস পেয়েছি যাদের ফিভার ছিল। এবার আমাদের কাছে প্রেজেন্ট করেছে সিভিএ লাইক পিউপিল, মানে পিউপিল একজনের ক্ষেত্রে বাইল্যাটারাল আনইকুয়াল ছিল, আর মানে 2টো কেস পেয়েছি আমি। আরেকজনের ছিল একদম পিন পয়েন্ট পিউপিল, কিন্তু সিটি যখন হয়েছে সিটি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। আমি আমাদের নিউরোলজিস্টের সঙ্গে কথা বলেছিলাম। তো এটা কি মানে কোভিড এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? মানে তাদের সিগনিফিক্যান্ট হিস্ট্রি ছিল ফিভার ফলোড বাই সিভিয়ার লাইক সিমটমস, স্লারিং অফ স্পিচ বলুন বা অল্টার সেন্সরি এক্সাম। হ্যাঁ, ভাস্কুলোপ্যাথি কমন, সিভিয়ার লাইক প্রেজেন্টেশন কিন্তু কোভিডে হয়, এটা ভেরি আনকমন প্রেজেন্টেশন। একেবারে পিউপিল দুটো পিন পয়েন্ট হয়ে যাবে, বা মানে এটা কি কোনো পিউপিল পিন পয়েন্ট হতে গেলে যদি রেডিওলজিক্যালি প্রুভ করতে হয়, প্রবাবলি সিটি is not enough to say that, better to মানে go তারা for এতটাই MRI। আনস্টেবল, আমি সেই সময় বুঝতে পারছি, মানে মুশকিল সেটা, কিন্তু আপনি রেডিওলজিক্যাল এভিডেন্স তো সিটি থেকে পাবেন না। না মানে তাদের ক্ষেত্রে কি স্পেশাল কোনো কিছু ম্যানেজমেন্ট করার ব্যাপার আছে? মানে সিটিতে যদি আপনার হেমারেজ না থাকে, তাহলে এগেইন অ্যান্টিকোয়াগুলেন্ট, অক্সিজেন, স্টেরয়েড ফর 10 days ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট দেওয়া হয় দেওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ অপরাজিতা। আমরা না আর 5 মিনিট বাকি আছে। আমি একটা জাস্ট কোশ্চেন করছি, ডক্টর রাজীবের একটা কিছু প্রশ্ন, আমি একটা প্রশ্ন, চাকিদা আমি একটা প্রশ্ন করছি, চাকিদা আমার একটা পার্টিনেন্ট প্রশ্ন করছি, রিয়েল প্রশ্ন, মানে খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। সরি শোভন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইউ নো তোমার আগে রাজীব আছে, লেটস গো টু রাজীব। আচ্ছা ওকে, আই ডিডন্ট সি, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ডক্টর যোগীরাজ, আমি ডক্টর রাজীব বলছিলাম। আমার 4টে প্রশ্ন আছে খুব প্র্যাকটিক্যাল, যেটা আমি ফেস করছি ডে টু ডে তে। যেটা হচ্ছে, এক হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ট্যাকিকার্ডিয়া পাই, কিন্তু আমরা বেশ কিছু পেশেন্ট আমি পেয়েছি বর্ডার লাইন সাইনাস ব্র্যাডি পাচ্ছি 50 থেকে 60-এর মধ্যে, কিন্তু ঠিক অ্যাসিমটোমেটিক। এটার কোনো ইমপ্লিকেশন আছে কিনা? এক। 2 নম্বর যেটা আমি কোশ্চেনগুলো একটা গুলিয়ে যাবে আমার। প্রথম কথা হচ্ছে ট্যাকিকার্ডিয়াই কমনলি পাওয়া যায়, রেয়ারলি আমরা ব্র্যাডিকার্ডিয়া পাই। এবং কারেন্টলি আই এম ডায়াগনোসিং কোভিড ইন মাই চেম্বার বাই ট্যাকিকার্ডিয়া। If a patient have COVID-like symptom and there is tachycardia, it is COVID, unless prove otherwise, like that. So you need to generate evidence on that. I have no time to generate that. And regarding bradycardia, these bradycardia patients are actually desaturating later, that we all seen. And this after the treatment, after the time is over, most of the bradycardia is over. আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা অনেক পেশেন্টকে দেখছি যে তারা অ্যাসিমটোমেটিক হচ্ছে, মানে আউটডোর পেশেন্টের ক্ষেত্রে বলছি, এবং মানে জ্বর হয়তো আসছে না আর 10 দিন মতো আসছে না, এবার আমরা তাকে আউট অফ আইসোলেশন করবো, কিন্তু দেখা যাচ্ছে লাস্টের দিকে আবার জ্বর চলে এলো 98.9 কি 99, সেটা একদিন থাকছে আবার চলে যাচ্ছে। এর ক্ষেত্রে কি আইসোলেশন পিরিয়ডটা আরো আমাদের 10 দিন বাড়াতে হবে অ্যাজ পার আইসিএমআর গাইডলাইন? না, আইসোলেশনের সঙ্গে ডে 1 অফ দ্য সিমটম টু 14 ডেজই আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটাকে 17 ডেজ করেছে, এবং কিছু কিছু দেশ ওটা 10 ডেজ রেখেছে। না, লাস্ট জ্বর থেকে আরো 10 দিন বলছে, যেটা না, ওটা কিছু ব্যাপার না। ভাইরাস রেপ্লিকেশনের ফেজে ডেড ভাইরাসের কি হচ্ছে, বা ডেড ভাইরাস তো আর স্প্রেড করবে না। তো আপনার একটা ভাইরাস যেদিন ঢুকলো, যার সিমটম দিল, তার পরে কতবারই জ্বর আসুক, তার ডে 1 অফ দ্য সিমটম থেকেই ক্যালকুলেট করতে হবে তার ভাইরাসের লাইফ কতদিন থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। কিছু ল্যাকটেটিং আর প্রেগন্যান্ট পেশেন্ট পাওয়া যাচ্ছে। প্রফেসর ত্রিপাঠী বলে হাত তুলেছিলেন উনি, আমি দেখছি ওটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তোমার ল্যাকটেটিং আর প্রেগন্যান্ট পেশেন্ট কিছু পাওয়া যাচ্ছে কোভিড নিয়ে, তাদের জন্য কিছু স্পেশাল কিছু বলবেন, বা কিছু এক্সপেরিয়েন্স বা কিছু আমাদের জন্য বলা?
দেখুন আমাদের ইনফ্লুয়েঞ্জার এক্সপিরিয়েন্স তো প্রেগনেন্ট পেশেন্টে খুবই খারাপ, কিন্তু কোভিডেও তাই কিন্তু ধরুন মর্টালিটি কিন্তু কোভিডে অনেক হাই ইন প্রেগনেন্ট পেশেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। এরা কিন্তু ডিস্যাচুরেট তাড়াতাড়ি করে, তো ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। আর পলিথেরাপি যে ড্রাগস, মাল্টিপল ড্রাগস আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, প্রায় 15-16টা করে ড্রাগ আমরা দেখি প্রেসক্রিপশন হয়, তো সেইগুলোকেও কিন্তু রেস্ট্রিক্ট করা দরকার ইন প্রেগনেন্ট। লাস্ট কোয়েশ্চেন প্রফেসর ত্রিপাঠী স্যার, আপনি বোধহয় কিছু বলার কথা। না, শান্তনু আসবে লাস্টে, তার আগে আচ্ছা আমি একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্মের ক্ষেত্রে আমরা ফার্স্ট ওয়েভে কিন্তু আমরা টসি দিতে পেরেছিলাম এবং সেটা দেখা গেছে পরবর্তী স্লাইডে কিছুটা মর্টালিটি বেনিফিট রয়েছে। এখন প্র্যাকটিক্যাল রিয়ালিতে টসি পুরোপুরি আউট অফ মার্কেট, টসি পাওয়াই যাচ্ছে না। তো আমরা সাইটোকাইন স্টর্ম এখন আমরা ফেস করছি, তো আমাদের ট্রিটমেন্টটা কি হবে? মানে জাস্ট টু সাপোর্টিভ ট্রিটমেন্ট নাকি এর কোনো অল্টারনেটিভ আমরা কিছু দেবো? সাইটোকাইন স্টর্ম মানেই টসি, ইটস নট ট্রু। সাইটোকাইন্স মাল্টিপল সাইটোকাইন্স আছে, তো যেখানে ফার্স্টলি ডিস্যাচুরেটিং পেশেন্ট, মানে ধরুন আজকে 4 লিটার অক্সিজেনে ছিল, কালকে 14 লিটার এনআরবিএম হয়ে গেল, পরশুদিন এইচএফএনসি 60 লিটারসে উঠে গেল, এই ধরনের ফার্স্ট ডিস্যাচুরেটিং পেশেন্টের যদি 70-র ওপর সিআরপি উঠে যায় এবং IL-6 মোর দ্যান 6 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল থাকে এবং তার কোনো সেকেন্ডারি ইনফেকশন আমরা রুল আউট করতে পারি যে তার কোনো সেকেন্ডারি ইনফেকশন নাই, সেই গ্রুপ অফ পিপলকেই আমরা টসি কনসিডার করব। আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট টসি থেরাপি দেবো না। সাইটোকাইন স্টর্ম মানেই ব্ল্যাঙ্কেট টসি নয়। হ্যাঁ, কিন্তু আমি রিয়ালিটিতে টসিটা পাওয়া যাচ্ছে না, মানে টসি আউট অফ মার্কেট ফ্রম ইন্ডিয়া। সরি আমি দ্যাটস বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ডিসকাশন। আচ্ছা, লাস্ট ফিরে আসবো। সমুদ্র কিন্তু আগে কোয়েশ্চেন করেছে। সমুদ্র, আমাদের টাইম 1 মিনিট ক্রস করে গেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, তুমি চ্যাট বক্সে কোয়েশ্চেন করো, তুমি চ্যাটে উত্তর পাবে স্ট্রেট এখন, ঠিক আছে? লাস্ট গোজ টু শান্তনু, ইউ হ্যাভ টু সে সামথিং। জাস্ট দুটো কথা। একটা হচ্ছে যে ব্যারিসিটিনিভের কথা উঠেছিল, যে এভিডেন্স যেটা আছে সেটা হচ্ছে উইথ রেমডেসিভির, তাতে দেখা যাচ্ছে কিছুটা বেটারে দেয় দেন অনলি রেমডেসিভির, এটা একটা কথা। আর দুই, আইসোলেশনের যে ডিউরেশনটা, সেটা লেটেস্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিভাইজ যে গাইডলাইন, তাতে 10 দিন বলা আছে ফ্রম দি ফার্স্ট সিমটম, কিন্তু তার সঙ্গে এটাও বলা আছে শেষ 3 দিন যেন আফেব্রাইল থাকে। যদি 10 দিনে দেখা যাচ্ছে যে তার তখনও জ্বর আছে, তাহলে আমাদের ওয়েট করতে হবে। এটা আমি আমার ইন্টারপ্রিটেশন, যে গাইডলাইনে অন্তত যা আছে আর কি। তার মানে কিন্তু যদি 10 দিনের পরে দেখা যায় জ্বর আছে, আমরা ওয়েট করব যে শেষ 3 দিন যেন জ্বর না থাকে। এটা আমার ইন্টারপ্রিটেশন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। কারেক্ট। সো থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ, এবং এত বড় একটা অর্গানাইজ করবার জন্য প্রগ্রেসিভ ডক্টরস ফোরামকে ধন্যবাদ। আর এটা বোঝা গেছে যে সেটা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের নন স্টপ চলবে, আর এটাতে কিন্তু আমাদের এরকম কোনো ম্যাজিক পিল থিওরি নেই যে আমাদের একটা ওষুধ দিতেই হবে এবং ওষুধ দিলে পেশেন্ট ভালো হবে। ওষুধ দেওয়ার আগে আমাদের 2-3টে জিনিস বারবার ফিরে এসছে, যে কি বলে সুমিত বলেছিল 85%, 90% পর্যন্ত আমরা ধরতে পারি, ধরা যাক যে 85 to 90, এরা কিন্তু এমনি সারবে, ঠিক আছে, বাড়িতে সারবে, যতক্ষণ না অক্সিজেন ডিস্যাচুরেট, মানে অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, ততক্ষণ পর্যন্ত না হসপিটালাইজেশনের ইন্ডিকেশন আছে বা কোমরবিডিটি ম্যানেজমেন্ট ছাড়া এবং জ্বর ম্যানেজমেন্ট করা ছাড়া আর অন্য কোনো ইন্ডিকেশন নেই। এটা হচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট আমরা বুঝেছি। এবং রোল অফ স্টেরয়েড, রোল অফ আইভারমেকটিন, মানে এই যে সমস্ত ড্রাগ চলছে, এগুলো যত আমরা অ্যাভয়েড করতে পারি ভালো হয়। 2 হচ্ছে যে যখন পেশেন্ট ভর্তি হলো হাসপাতালে, তখন খুব কেয়ারফুল ট্রিটমেন্ট। এখানেও স্টেরয়েডের ডোজটা নিয়ে স্পেসিফিক্যালি কথা হয়েছে, আর স্টেরয়েডের ডোজ, ডিউরেশন, এই নিয়ে কথা হয়েছে, এবং রেমডেসিভিরের রোল নিয়েও কথা হয়েছে। আমাদের টাইম নেই বলে আমি দেখাতে পাচ্ছি না, আমি জাস্ট একটা পোস্ট করব যে আমাদের ইন্ডিয়ান ট্রায়ালের যেটা WHO ট্রায়াল, যেটা WHO ট্রায়ালে কেন রেমডেসিভির নেই সেটা জাস্ট পোস্ট করব, যাদের সময় আছে। রেমডেসিভির যদি না দিতে পারেন কেউ, খুব দুঃখ পাওয়ার কিছু নেই, মানে খুব পেশেন্টের আউটকাম ক্ষতি হবে এরকম ভাবার আমাদের কোনো কারণ নেই। নাম্বার 3 হচ্ছে যে রেমডেসিভির, স্টেরয়েড আর অক্সিজেনের ইউজটা নিয়ে আমার মনে হয় পার্টিকুলারলি এটাতে সবচেয়ে বেশি 90% যদি লোক বাড়িতে ভালো হয়, আরো যে 10% লোক, তার মধ্যে মিনিমাম আরো 70%, মানে অলমোস্ট 97% অল টুগেদার
তারা কিন্তু প্রপার জুডিশিয়াল অক্সিজেনেই ভালো হতে পারে। এবং এর জন্য আমাদের সময় এসছে ক্যাম্প হসপিটাল করা, সময় এসছে গাইডেড ডিজিটাল থেরাপি বা ডিজিটাল অ্যাডভাইসে বাড়িতে অক্সিজেন করা, এইটা সময় এসছে। এটাতে আমি প্রোগ্রেসিভ ডক্টরস ফোরামকে চিন্তা করতে বলবো, এটা নিয়ে আমাদের নেক্সট একটা আলোচনা হওয়া উচিত। আরেকটা যেটা সেটা এসছে যে লাস্ট স্টেজে, যেটাকে আমরা সিভিয়ার স্টেজ বলি, সেখানে ড্রাগের মধ্যে টসিজুলামেবের কথা এসছে। আচ্ছা, এটা শান্তনু ক্লিয়ার করে দিচ্ছে, রেমডেসিভির ছাড়া কিন্তু অন্য যে সমস্ত অ্যান্টিবডি গুলো যেগুলো কথা এসছে সেগুলো সব রেমডেসিভির নিয়েই ট্রায়াল হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল কিন্তু হয়নি ইয়েতে এনআইএইচ এ, ঠিক আছে? তো সুতরাং মানে রেমডেসিভির ছাড়া অন্য কোনো ড্রাগের মানে ইন্ডিপেন্ডেন্ট রোল নেই, যেটা শান্তনু আগে ক্লারিফাই করে। লাস্ট কথা হচ্ছে টসিলিজুমাবের কিন্তু মানে যে বেনিফিট এবং যে সিলেকশন, মানে খুব ক্রাইটেরিয়া সিলেকশন, যেটা IL-6 এর কথা বলেছে, যদি অরিজিনাল ট্রায়ালে শুধু সিআরপির বেসিসে মানে ইনফ্লামেটরি মার্কার সিআরপি ছিল, কিন্তু এগুলো খুব হাইলি সিলেক্টিভ এবং কস্ট বেনিফিট পেশেন্টের জন্য কতটা, এটা কিন্তু খুব চিন্তা করার দরকার আছে, ঠিক আছে? আমি নিজে দেখেছি পেশেন্ট তাদের সমস্ত সম্পত্তি বেচে দিচ্ছে একটা পেশেন্টকে এরকম টসিলিজুমাব কিনবার জন্য, এবং পেশেন্টরা অত্যন্ত ভাবে আতঙ্কিত হচ্ছে যে তারা যেন তার বাড়ির লোকের জন্য কিছু করতে পারলো না। এই যে দায়টা পেশেন্টের উপরে চাপিয়ে দেওয়া, যে ওষুধটা পাওয়া যায় না, হ্যাঁ, তো এইটা যেন আমার মনে হয় না যে আমাদের দিক থেকে খুব এথিক্যাল, যে প্রথমত যে ওষুধটা পাওয়া যায় না তার জন্য পেশেন্ট যেন কোনোভাবেই তার ফ্যামিলি না ভাবে, এবং যার দাম অত্যন্ত বেশি, যে সেটা সে যে দিতে পারলো না বলে তার বিরাট কিছু হলো, এইটা যেন আমরা সবাই মনে রাখি। আমার মনে হয় টসিলিজুমাব আমরা নেক্সট মিটিং এ আনতে পারবো। আমি একটা স্লাইড লাস্ট দেখাতে চাইছিলাম যে ICMR গাইডলাইন ভার্সেস যেটা সায়েন্স। আচ্ছা, 10 দিন 17 দিনের কথাটা খুব ক্লিয়ার শান্তনু বলেছে, যে NIH এর গাইডলাইন কিন্তু 10 দিন, ICMR এর গাইডলাইন হচ্ছে 10 দিন উইথ আ 3 অ্যাসিম্পটোমেটিক ডেজ। 3 অ্যাসিম্পটোমেটিক ডেজ যদি হয়ে যায় এবং হসপিটালাইজ পেশেন্ট যদি 10 দিন কভার করে যায়, তার না ভাইরাস আবার দেখার দরকার আছে, আর বা তার মানে ডিসচার্জের কোনো ব্যারিয়ার নেই। এটা হচ্ছে সায়েন্টিফিক গাইডেন্স, হ্যাঁ, ঠিক আছে? এখন ডিফারেন্ট গাইডলাইন, গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে কি হবে সেটা আপনারা মাটির কাছাকাছি আছেন, ইউ উইল ডিসাইড, ঠিক আছে? তো লাস্ট হচ্ছে যে অর্গানাইজার তরফ থেকে এই হচ্ছে মোটামুটি। এখন ইন্ডিভিজুয়াল অনেক পেশেন্টের ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা, সেই জন্য এই আলোচনাগুলো যত সাইডে হয় ভালো। এবং আমি আশা করবো যারা বিভিন্ন বলেছেন তারা আমাদের বন্ধুদের থেকে যদি প্রশ্ন পান, তারা অ্যাটলিস্ট দিনে 15 মিনিট থেকে 20 মিনিট যদি PDF অর্গানাইজ করতে পারে, স্ট্রাকচার্ড আনসার যদি দিতে পারে ভালো হয়, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতে এরকম ডিজিটাল রেফারেল কিভাবে করা যায়। আমি এখানে শেষ করছি। আর 2 হচ্ছে যে অর্গানাইজার তরফ থেকে যদি পূর্ণ বা কৌশিক বা শঙ্কর যদি কিছু বলতে চায়। আপনার পারমিশন নিয়ে আমি জাস্ট, প্রচুর আলোচনা হয়েছে এবং এই আলোচনা আপনি ঠিকই বলেছেন যে একদিনে শেষ হবে না, ইটস গোইং টু বি আ কন্টিনিউয়াস ডাইনামিক প্রসেস। উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু আনলার্ন অ্যান্ড এগেন লার্ন। আমি জাস্ট সুমিতদাকে রিকোয়েস্ট করবো, ইফ ইউ ক্যান summarize the whole thing in a few minutes about the very severe patients যাদেরকে আমরা কোন সময় মানে যারা হোম আইসোলেশনে ছিল, খুব বেসিক্যালি ফর যারা একদম জেনারেল প্র্যাকটিস করছি, আমরা যারা টেলিমেডিসিন করছি, কখন তাদেরকে বলবো, কি কি ক্রাইটেরিয়া গোদা বাংলায় হলে যে এবারে হসপিটাল নিয়ে যাও, ইন এ ভেরি শর্ট এই আর কি। এটা কাকে বলতে বলছো কৌশিক? আমি সুমিতদাকে বলতে বলছি। হ্যাঁ সুমিত বলো। প্রশ্নটাকে আমি বোঝাতে পারছি সুমিতদা? মানে আমরা প্রচুর পেশেন্টকে, প্রায় 35,000 পেশেন্টকে আমরা টেলিমেডিসিনে দেখছি আর কি। কি কি ক্রাইটেরিয়া হলে গোটা বাংলায় যে আমরা বলবো যে আর বাড়ি নয়, এবারে মানে হসপিটাল? প্রচুর লোককে বাড়িতেই ফ্লেক্সন চলছে, বাড়িতেই এপিক্সাভান চলছে, অক্সিজেনও চলছে, মানে মেডিকেলি এথিক্যালি কি জায়গা থেকে আমরা বলবো ইন দ্য গ্রাউন্ড অফ আওয়ার স্টেট? প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই টেলিমেডিসিনের দুদিকে দুজন লোক থাকে, একদিকে একজন ডাক্তার, অন্যদিকে আরেকটি পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক। তার ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে কতটা ইউ ক্যান ট্রাস্ট দিস থিং। ইফ ইউ ক্যানট ট্রাস্ট who is responding to you, you should advise the patient to come to hospital with any
flag, depression of sensorium, tachypnea, hypoxia, of course, 93 and below, seta kora. It's not that simple to measure saturations at home. Amra ICU patient, it takes us 10-15 minutes to get the appropriate saturation level. The portable pulse oximeters which are available are mostly very poor quality, and the signal processing is very dubious. So it is a question not only just of the saturation. অনেকেই বলবে যে আমার 89 স্যাচুরেশন হয়ে সে সিটি করে আমার কাছে আসছে, which is normal সিটি, ঠিক মতো লাগাতে পারেনি। So it is not just one thing. পেশেন্টের বাড়ির লোক যদি ইন্টেলিজেন্ট হয়, progressive breathlessness on doing something they were doing every day is a very good indicator of hospitalization. Now, এটা একজন বয়স্ক 80 বছরকে যদি সিঁড়ি উঠতে বলেন তার এমনি শ্বাসকষ্ট হবে। So you need to be very sensible about what they are. কালকে বাথরুম অব্দি যেতে কোনো অসুবিধা ছিল না, আজকে কিরকম যেন একটা হাঁপাচ্ছেন বাথরুম থেকে ফিরে, that is an indicator. Of course, saturation যদি ভালো করে দেখায় 93, that is an objective marker, but it is a flawed marker, because half the time people are coming up to emergency and সেখানে দেখা যাচ্ছে যে the saturation বেশি নয়. But then can we trust that one emergency thing, or should we believe what the patient has said just হাসপাতালে? These are the questions. One of the things you can do is একটা এমার্জেন্সিতে এসে একটা ভালো পালস অক্সিমিটারে কিছুক্ষণ শুয়ে পেশেন্টকে দেখা। If you have access to a place like that, maybe that is the first step thing to do. যে পেশেন্ট শ্বাসকষ্ট বলছে, এছাড়া obviously there are other things, sensorium down হয়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, these are things you will think of a COVID complication like a stroke or hyponatremia or even sepsis or MI, সেগুলো তো আছেই। But breathlessness-টা, if you have to have, ওই প্রথমবার হাঁপাচ্ছে তখন পেশেন্টকে শুনলে খুব বোঝা যায় না, আগে দেখা কথা হয়েছে সেই লোকটি যদি আবার ফোন করে বলে যে ডাক্তারবাবু আজকে আমি না হাঁটতে গিয়ে কিরকম একটা লাগছে, শ্বাসকষ্ট লাগছে, that's when you start thinking যে now this is the time to start getting back. The problem হচ্ছে, excellent answer. আমার মনে হয় এর আগে দুটো একটা ডিসকাশনে একটা কথা হয়েছে কমিউনিটি লেভেলে কিভাবে ট্রেন্ড লোকজনেরা, এমনকি মেডিকেল স্টুডেন্ট বা ক্লিনিক্যাল নার্সরাও কিভাবে অক্সিজেন স্যাচুরেশনের ব্যাপারে পেশেন্টকে হেল্প করতে পারে, এবং দুটো চারটে খুব ভালো ইন্ডিকেশন, ক্লিনিক্যাল ইন্ডিকেশন দিয়েছে সুমিত। আমার মনে হয় যে আমরা মেইন আলোচনাটা এখানে শেষ করি, কারণ অলরেডি আমাদের 11 মিনিট বেশি হয়ে গেছে। পূর্ণ আর শঙ্করের যদি কিছু বলার থাকে কুইক। হ্যাঁ, আমি WBDF এর তরফ থেকে আমাদের মেন্টর ডক্টর স্বরূপ সরকার, প্রত্যেকটি স্পিকার ডক্টর সুমিত সেনগুপ্ত, ডক্টর যোগীরাজ, প্রফেসর ত্রিপাঠী, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি যে ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম আমরা করতে পারবো। আজকে প্রায় 250-র বেশি লোক ডাক্তাররা অংশগ্রহণ করেছেন, এবং অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আসছে যে এই প্রোগ্রামটা যেন আবার আমরা করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, যারা ছিলেন, যারা পার্টিসিপেট করেছেন, যারা প্রশ্ন করেছেন। পূর্ণ স্যার যদি কিছু বলেন, আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, মিটিং এ কি স্যার বলা বন্ধ হবে? পূর্ণ, আমরা কেউ কারোর ফ্যান নই, দাদা, ভাই বোন। হ্যাঁ, তো আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে যারা আজকে উপস্থিত ছিল প্রত্যেককে আমি ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যোগীরাজ, শান্তনুদা, সুমিত, এবং যারা খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছে কৌশিক এবং শঙ্কর, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বরূপদার কাছে আমার বিশেষ আবদার বলতে পারো, তুমি আমার ছোটবেলাকার দাদা, যে তুমি এই ধরনের যে এডুকেশনাল প্রোগ্রামগুলো ডাক্তারদের জন্য, এগুলোতে তুমি আমাদের সঙ্গে থাকবে, এটা আমার এক্সপেকটেশন। আমি সংগঠনের পক্ষ থেকে আবারও সমস্ত আজ যারা উপস্থিত ছিলাম আমরা তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব কাল থেকে আমরা যখন ওষুধ লিখবো তখন আজকের মিটিং এর কথাগুলো মনে রাখবো। শান্তনুদা কি বললেন, সুমিত কি বললো, যোগীরাজ কি বললো। শেষ করছি আমি, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। এবং লাস্টে আমরা সবাইকে বলি যে সেটা হচ্ছে যে আমাদের সব সময় মনে রাখি যে আমাদের আসল শেখায় হচ্ছে রোগীরা, তাদের কথা যদি আমরা সব সময় মনে রাখি এবং তাদের কিসে ভালো হয় ক্ষতি হয় এটা যদি মনে রাখি, তার থেকে আর বড় কিছু লেসন নেই।
আমি চেষ্টা করব যে এই ধরনের প্রোগ্রাম যে দুটো তিনটে রিকমেন্ডেশন আসছে সেটাতে যদি আমরা ফলো আপ করতে পারি, এটা আমরা অনেক স্ট্রাকচার্ড ভাবে করতে পারি। যারা মিটিং এ ছিলেন তারা যদি একটা লাইন পাঠান যে ইউজফুল, নট ইউজফুল, ডাউটফুল, এরকম ভাবে জাস্ট একটা ওয়ার্ড ও কিওয়ার্ড পাঠান, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটার ভ্যালু আছে কিনা। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মিটিং শেষ করছি। বলো।